কথা শেষ হয়েছে আপনাদের? 3 মিনিট সময় দিলাম, যার যার কথা বলার আছে কথা শেষ করেন। আর যারা অনলাইনে আছেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান। কমেন্ট করেন কাইন্ডলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। কি আপু শোনা যাচ্ছে? আচ্ছা অনেক ধন্যবাদ। সোজায় বসুন। এখানে মেডিকেলের কয়জন আছেন একটু হাত তোলেন তো। শুধু মেডিকেলের কোচিং করছেন আর বাকিরা তো নার্সিং, তাই তো? আচ্ছা এখন আমি যখন আসলাম এসে পৌঁছাইলাম শুনতেছিলাম যে আপনারা অনেকে আছেন জিকে ক্লাস এই জন্য আপনারা ক্লাস করবেন না, এরকম কয়জন আছেন এখানে? যারা জিকে ক্লাস এই জন্য করবেন না তাদের একেবারে সুন্দর করে আমি দিচ্ছি, আপনারা বাইরে গিয়ে বসে থাকতে পারেন, অথবা এই ক্লাসটা আপনারা আগে করছেন আর করতে চাচ্ছেন না, ভাইয়া যতই জোর করে এখানে দিয়ে যাক আমার কোনো আপত্তি নাই, আপনারা বাইরে গিয়ে বসে থাকতে পারেন। ঠিক আছে, এবার আসি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এই কথাগুলো প্রত্যেকটা ক্লাসে বলি, এখন যারা আগে ওই কথাগুলো শুনছেন তারা একটু চুপ করে বসে থাকেন বা অন্য কিছু মনে মনে ভাবেন। যারা মেডিকেল পরীক্ষা দিবেন তাদের জন্য দুইটা সেফ জোন আছে। যারা আমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে কোনো একটা সাবজেক্টে বিশেষ দুর্বল, হয়তো আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো একটাতে খুবই দুর্বল, তাদের জন্য একটা সেফ জোন আছে, সেটা হচ্ছে ইংলিশ এবং জিকে। বুঝতে পারছেন? ইংলিশ এবং জিকে। এখন আমরা যারা ইন্টারমিডিয়েটে যখন এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ছি আমরা এই বিশেষ করে ইংলিশে আমরা জিপিএ 5 নিয়ে আসছি। তো এই ইংলিশে যারা 80% নম্বর আমরা পেয়েছি তারা আগে থেকে আরো একটু ভালো অবস্থানে আছি, মানে যে 10 নম্বর থাকবে তো ইংলিশে নাকি, এই 10-এর মধ্যে অনেকেই আমরা দেখা যাবে 8, 9, 10, 10ও পাবো, কিন্তু আমাদের কাছে নতুন কোনটা এই জিকে হচ্ছে নতুন, এবং এটা একটা খুবই বিরক্তিকর একটা জিনিস মনে হচ্ছে, তাই না? এখন এই বললাম যেটা যে প্রতিযোগিতা হচ্ছে আপনাদের ওই সায়েন্সের সাবজেক্টগুলোতে, প্রতিযোগিতা সায়েন্সের সাবজেক্টগুলোতে, কারণ হচ্ছে যারা মেডিকেল পরীক্ষার্থী এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, এটা মানেন তো? আর যারা বুয়েটে পরীক্ষা দেয় এই দুইটা গ্রুপ হচ্ছে সবচাইতে নিজেদেরকে বেশি ব্রিলিয়ান্ট মনে করে বিধায় এই এখানে আসে। এইবার ওরা কি করে, ওই যে বাকি যে 3-4টা সাবজেক্ট আছে ওইখানে কিন্তু ওর ফোকাসটা বেশি থাকে, কারণ ও তো আগে থেকেই ওইখানে ভালো। বুঝেন কিন্তু বিষয়টা, ও কিন্তু আগে থেকেই তার গ্রুপের সাবজেক্টগুলোতে ভালো বিধায় কিন্তু সেইখানে আসছে। এইবার আমরা যারা একটু দুর্বল, ওইখানে একটু দুর্বল, তারা হচ্ছে টেকনিক করব এই জায়গাটায়, তারা টেকনিক করব এই জায়গাটায় যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতটুকু দুর্বল আমি ঠিক এই দুইটা থেকে আমি ওই নম্বরটুকু তুলবো, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি ওইখানেও দুর্বল আবার এই 20 নম্বরেও দুর্বল, তাহলে আমি কোনোদিনও মেডিকেলে চান্স পাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন এইখানে যদি কেউ থেকে থাকেন যে পরীক্ষা দিচ্ছি, দেওয়ার দরকার দিচ্ছি, মনে রাখবেন সময় জীবনে একবারই, লাইফে একবার, আর যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ হয় সেটা আরো একটা ভালো দিক, যেমন আমাদের সময় 2বার পরীক্ষা দেওয়া যেত, আমরা কি করতাম প্রথমবার ওয়ার্ম আপ করতাম, অনেকেই ছিল যে প্রথমবার দিব না হলে পরের বার ভালো করে দিব। এখন বছরে বছরে যে ধরনের পরিবর্তন আসতেছে, বছরে বছরে যে ধরনের পরিবর্তন আসতেছে, এখন একটা সময় দেখা যাবে সবখানেই একটা চান্স থাকবে, 2বার আর কোথাও পরীক্ষা দেওয়া যাবে না। এখন যারা জিকে কে খুবই বিরক্তিকর মনে করেন, এখানে যেমন আমি ঢুকেই শুনলাম যে যারা আগে ক্লাস করছে ওদের আর পড়তে ইচ্ছা করতেছে না। এখন বিষয়টা হয়েছে যে খুব কম কোচিংই আছে যারা একটা লেকচার নিয়ে ওইটাকে আবার রিভিশন করায়। মনে রাখবেন যে আপনি যে ক্লাসে বসে আছেন না, আপু কিছু কথা বলতেছে, এখন আপু হচ্ছে মোর দেন আমার ছোট বোনও আপনাদের থেকে 1 বছরের বড়, মানে আমার ছোট বোন আইটি ইঞ্জিনিয়ারিং পড়ে, সেও আপনাদের থেকে 1 বছরের বড়, তার মানে হচ্ছে আমি কম পক্ষে আপনাদের থেকে 9-10 বছরের বড়। এখন এই 9-10 বছরের যে বড়, এই সময়টা আপু শুধু লাগাইছে এই অ্যাডমিশন টেস্টের পিছনে, মানে আমি সবচেয়ে যেখানে বেশি এফোর্ট দিছি সেটা হচ্ছে এই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন, কারণ আমি এইটা অনেক দিন ধরে এখানে পড়াচ্ছি। এবার দেখেন আমার দেখা মতে যেসব স্টুডেন্টরা 2টা জায়গায় এসে তারা স্কিপ করে, এই যে বয়সটা আপনাদের মানে 18-19 বছর বয়স, এই সময়টা হচ্ছে সবচেয়ে ডেয়ারিং বয়স, এটা আমারও ছিল, ওই সময়টা নিজেকে খুব জ্ঞানী মনে হয় এবং মনে হয় আমি যেটা বুঝি এর থেকে দুনিয়ায় কেউ বোঝে না, আমার বাপ মাও বোঝে না। এটা আপনাদের যেমন
হয়েছে এটা আমার সাথেও হয়েছে, ঠিক আছে? এখন এইটা হচ্ছে একটা গেম, এই গেমটা যে উতরাইতে পারে সে জীবনে ভালো করে। কিরকম গেম? এখন আমার বাবা মা থেকে জ্ঞানী হইতে পারেন পারেন না, কিন্তু আপনারা এখন কথায় কথায় বলেন কি আপনি কি বোঝো, তুমি তুমি কি বোঝো, তুমি হয়েছো 1960 সালে, তুমি এখনকার কি বোঝো? অধিকাংশ ছেলেমেয়েরা এটা বলেন। আমাদের সময় আমরা আমার বাপ মারে এতটা বলতাম না, তারপরেও মনে মনে বলতাম যে আমি পড়ালেখা করি উনি বোঝে, এটা মনে মনে বলতাম। আমাদের এত সাহস ছিল না। আমার ছোট বোনরা দেখি মুখে মুখেই বলে, আমরা বলতাম না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমার এই সময়টা চলে যাবে যখন আমি কোথাও চান্স পাবো না, তখন আমার বয়স হবে 19 বছর। হ্যাঁ, এই 19 বছর থেকে আমার রিয়েলাইজেশন শুরু হবে, যখন আমি একেবারেই মানে কি বলবো আনসাকসেসফুল হব, তখন আমার পাশে বাপ মা ছাড়া আর কেউ থাকবে না। তখন বাপ মারে মনে হবে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী। কিন্তু যদি এই জ্ঞানীটা তাকে আমি 18 বছর বয়সে মনে করতাম, তাহলে আমি এই জায়গায় গিয়ে পৃথিবীর একজন সাকসেসফুল মানুষ হইতাম। আমার বাপ মা আমাকে যতবার বলছে যে তুই বই পড়, এতবার যদি আমি বই পড়তাম তাহলে আমি এখন কি হইতাম, আমি ঢাকা মেডিকেলের একজন মানে কি বলবো একজন এক্স স্টুডেন্ট হইতাম, কিন্তু সেটা আমি করি নাই। তারপরেও আমি যতটুকু শুনছি ততটুকু দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আমি আবার সেখানে এমফিলও করি। আপনাদের দোয়া থাকলে এরপর আরো আরো ধাপ বাই ধাপ আমি যাবো। আমি কিছু শুনছি, ধরেন আমি 10% শুনছি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, আমরা ওই 10% যদি এখন জীবনে একটু নিয়ম মেনে চলি, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। এখন দেখেন ওই যারা বোর হয়ে যাচ্ছেন, এই কথা কয়টা বললাম তাদের জন্য। আর প্রথম কথা কয়টা হচ্ছে, যদি এইখানে একটু মিডিয়াম রেঞ্জের কোনো স্টুডেন্ট থাকেন যে মেডিকেলের জন্য ফাইট করতেছে, তাদের জন্য ইংলিশ জিকে একটা খুবই বেস্ট একটা জায়গা। আপনি এইখানে কমপক্ষে 8 পাবেন, জিকেতে কমপক্ষে 8 পাবেন। এখন আমার দায়িত্ব তো জিকে, তাই না? যে জিকেতে কিভাবে 8 পাওয়া যায়। ধরেন আমার এই ক্লাস কিছুই নেই, আমি কয়েকটা আউটলাইন বলি যারা আজকে নতুন, এই নতুনদের জন্য কয়েকটা আউটলাইন বলি। এই আউটলাইনটা আপনি ফলো করলে আপনি মিনিমাম 5 নম্বর অ্যাচিভ করতে পারবেন, মিনিমাম 5 নম্বর। আমি যা বলবো আমার ক্লাস করার দরকার নেই। আর যদি ক্লাস করেন এবং সাথে কিছু পত্রপত্রিকা পড়েন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, আপনি এইখানে এই 5-এর সাথে আরো 5 নম্বর যোগ হবে। ইজ দ্য ট্রুথ। আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি যে যারা মানে জিকের কিছুই বোঝে না, কিন্তু মেডিকেল স্টুডেন্ট, তারা অন্য জায়গায় ভালো করবে কিন্তু জিকেতে কিছুই বোঝে না। বিষয়টা হয়েছে যে কিছু বোঝার দরকার নেই, আপনি চোখ কান বন্ধ করে শুধু মুখস্থ করবেন। কারণ আপনারা তো জানেন যে মেডিকেল যারা দিবে আর ডি ইউনিট যারা দিবে, মুখস্থর বাইরে কিছু নাই। ইজ ইট? প্রথমত অবশ্যই আপনাকে বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু বুয়েটের পরীক্ষা না যে আপনি বুঝবেন ওখানে গিয়ে আপনাকে উপস্থিত কিছু সৃজনশীল প্রশ্ন দিবে, আপনার ওই তৎক্ষণাৎ এটাকে সলভ করতে হবে। বিষয়টা কিন্তু তা না। মেডিকেলে কিন্তু 80% মুখস্থ। আপনাকে বই একদম পোস্টমর্টেম করে দিবে, আপনাকে বলা হবে তুমি লাইন বাই লাইন শুধু মুখস্থ করবা। ইজ ইট? এখন সেই জায়গায় আপনাকে আরো কিছু জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে জিকে। এবং এটা হচ্ছে পানির মতো সহজ। পানির মতো সহজ কেন বললাম? আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের বড় নদী কোনটা? মেঘনা। আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের ছোট নদী কোনটা? আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? নিশ্চয়ই জানা আছে বিজয় দিবস কবে? আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশের পতাকা দিবস কবে, বাংলাদেশের জাতীয় ফুল কি, সবই তো জানেন, তাই না? এইটার সাথে ব্রেনটাকে আর একটু অ্যাডভান্স লেভেলে নিব কি, ধরেন বাংলাদেশ পরিচিতি, আমরা জানি বাংলাদেশ পরিচিতি থেকে 1 নম্বর আসবে। এখন ওই বাংলাদেশ পরিচিতির জন্য আপনাদের জন্য একটা সাজেশন আমরা বানাইছি। হ্যাঁ, ওই সাজেশনটুকু আমার ক্লাসটা অ্যাটলিস্ট যারা করছেন তারা জানেন যে ওই সাজেশনটুকু পড়লে আপনি 1 নম্বর পাবেন। আপনাদের এই কোচিং থেকে আমি মেডিকেলের কথাটা আমি অত বলবো না, কিন্তু নার্সিং এ কিন্তু প্রতি বছর অনেক ছেলেমেয়েরা চান্স পায়। ঠিক আছে? এখন দেখেন নার্সিং এ আপনারা অনেকে যদি বলেন আপু আমার তো টার্গেট মেডিকেল, তো এখন নার্সিং এ চান্স পেলে তো আমার তো আসলে কোনো লাভ নাই। তারপরেও বলি যারা নার্সিং দিচ্ছে, নার্সিং দিয়ে এখন কিন্তু আগের ক্লাসটা তো আপনাদের বলছিলাম যে সেটা হচ্ছে যে ঢুকলেই আপনি সেকেন্ড ক্লাস কর্মকর্তা। এত সহজ না। মানে অন্য কোনো জায়গায় একজন নন ক্যাডার সেকেন্ড ক্লাস মানে একটা জব পাওয়া, এটা কতটা টাফ যে আমরা বিসিএস পরীক্ষা দিই, বিসিএস পরীক্ষায় যদি আপনি টিকেন মানে একদম ভাইবা পর্যন্ত টিকেন, তারপরে হয়তো আপনাকে একটু নন ক্যাডার জব দেয়, সেটা কিন্তু এত ইজি না। আর সেখানে আপনি একটা এমসিকিউ পরীক্ষা দিয়েই আপনি কি করতেছেন, সেকেন্ড ক্লাস হিসেবে আপনার কর্মজীবন শুরু হচ্ছে। তো এই জায়গাগুলোকে আপনারা লস করিয়েন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বললাম না, নিয়ম মানেন। ক্লাসে বসে থাকেন, খুবই বোর পড়াচ্ছে শিক্ষক, খুবই বোর পড়াইতেছে, মানে তার পড়া একদমই ভালো লাগতেছে না, সে যা পড়াইতেছে সে মনে হইতেছে যে দুনিয়ার কিছুই জানে না, তারপরেও বসে থাকেন। সে তো এই বইয়ের কয়েকটা লাইন তো বলে,
স্টুডেন্ট আছে মানে নিয়ম করে আপনারা কেমন পড়েন আমি বলি একদিন মানে আজকে শুধু পড়া ডে মানে আজকে 12 ঘন্টা পড়ে ফেলবো কারণ আজকে আমার বিবেক জাগ্রত হয়েছে আচ্ছা এখন 12 ঘন্টা যেদিন পড়ছি ওর মধ্যে আর 1 মাসের মধ্যেও আর 5 ঘন্টাও পড়ি না ঠিক কিনা বলেন শোনেন আপনাদের এই বয়স আমি পার করে আসছি আজ থেকে আরো 10 বছর আগে তো আমি তো আপনারা যা যা করবেন আমি তো তাই করছি এইবার আসেন আমি এখানে একটা টেকনিকের কথা বলি এই টেকনিকটা আসলে অবলম্বন করবেন শোনেন আপনারা কেন পড়েন না জানেন এটার জন্য দায়ী হচ্ছে আপনাদের বিবেক ওই যেদিন বিবেক জাগ্রত হয়েছে সেই দিন জোর করে কি করছেন 12 ঘন্টা পড়ছেন তাই না অথবা 10 ঘন্টা পড়ছেন এখন পরের দিন যখন ঘুম থেকে উঠে মনে পড়ছে যে 10 ঘন্টা অথবা 12 ঘন্টা পড়া কত কঠিন আপনি আর বইয়ের কাছে যাচ্ছেন না ইজ ইট আপনার ওই ওই যে একটা বাজে অভিজ্ঞতা যে 12 ঘন্টা বই পড়লে কেমন লাগে ঠিক আছে এটা হচ্ছে আপনার না পড়ার পিছনে প্রধান কারণ এবার এখানে এক্সেপশনাল স্টুডেন্টও থাকতে পারে যে সে 14 ঘন্টাও পড়ে আমার এরকম পরিচিত আছে আমার কাজিন আমরা একসাথে 10 বছর থাকছি সে দিনে 14 ঘন্টা পড়তো এবং তার লাইফে সে কখনো কোনো জায়গায় সেকেন্ড হয়নি যে কটা চাকরির পরীক্ষা দিয়েছে সেখানেও সে ফার্স্ট হয়েছে এবং এখনো চাকরির পরীক্ষা সে দিয়ে যাচ্ছে এখন হচ্ছে সে রাজক উত্তরের লেকচারার এবং রাজক উত্তর সম্পর্কে কোনো ধারণা থাকলে আপনারা জানেন যে একটা খুবই কঠিন একটা জায়গা ওখানে টেকা এবং তাদের বেতন স্কেল বর্তমানে বিসিএস এর যে স্কেল তার থেকেও তাদের বেশি এখন আপনাকে একটা কথা বলি ওই এক্সেপশনালরা এই গল্প শুনবেন না আপনি আজকে থেকে একটা অভ্যাস করেন আজকে প্রথম ডে মনে করেন 1 সপ্তাহ আপনার একটা পরীক্ষামূলক কাজ প্রথম সপ্তাহ প্রথম 7 দিন আপনি কি করবেন মাত্র 3 ঘন্টা যারা একেবারে পড়াশোনায় মন দিতে পারেন না এই 3 ঘন্টার 1 মিনিটও বাদ যাবে না মাত্র 3 ঘন্টা এরকম পরপর আপনি 3 দিন পড়বেন 3 দিন পড়ার পরে আপনি মাত্র 1 ঘন্টা পড়া বাড়াবেন কয় ঘন্টা 4 ঘন্টা আচ্ছা 4 ঘন্টার পরে আপনি যখন দেখতেছেন যে 4 ঘন্টা পড়তে আপনার অসুবিধা হচ্ছে না এরকম 3 দিন পড়বেন এই 3 দিন পড়ার পরে সপ্তাহের যে শেষ দিনটা থাকবে না ওই দিন আপনি 5 ঘন্টা পড়বেন ক্লিয়ার তাহলে প্রথম সপ্তাহে আপনার অভ্যাস হয়েছে কি 5 ঘন্টা পড়া পরের সপ্তাহে 7 দিন শুধু 5 ঘন্টা করেই পড়বেন 1 মিনিটও বেশিও না কমও না এখন এই 5 ঘন্টা কেমনে পড়বো টানা পড়বো না দেখেন আমাদের ব্রেন হচ্ছে এমন একটা জায়গা 30 থেকে 40 মিনিট যখন আমরা পড়ি বা 45 মিনিট এর বেশি আর মনোযোগ আমরা দিতে পারি না মনে রাখেন এটা কিন্তু আমরা যত বেস্ট যত ভালো স্টুডেন্টই হই না কেন ওই এরপরে যতটুকু আমরা পড়ি না এটা হচ্ছে জোর করে পড়া আর আমাদের বাবা মারা এটা কোনোদিনও বোঝে নাই আগে লাঠি নিয়ে বসে থাকবি 2 ঘন্টা বসে থাকবি ওইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অত্যাচার এবং এই যে আমাদের ক্লাসগুলো 2 ঘন্টা না এটা হচ্ছে আরো বড় অত্যাচার 2 ঘন্টার কোনো ক্লাস হওয়া উচিত না ক্লাস হবে 1 ঘন্টা নিট এন্ড ক্লিন সুন্দর করে আমি পড়ে আমার যখন একদম রিল্যাক্স হয়ে যাবে আমি বের হয়ে যাব আমাকে কোনো মেন্টাল প্রেসার দেওয়া হবে না দেখেন 30 থেকে 40 মিনিট 5 ঘন্টাকে বাসায় গিয়ে আপনি ভাগ দিবেন 5 ঘন্টা সমান সমান কত মিনিট 30 থেকে 40 মিনিট করে পড়বেন এই 40 মিনিটের মধ্যে 20 মিনিট অথবা 10 মিনিটের একটা রেস্ট নেবেন অথবা আধা ঘন্টা রেস্ট নেবেন এইবার যখন আপনার এইভাবে 5 ঘন্টা পড়া আপনি কিন্তু একদিনও বাদ দিবেন না যে আমি রেগুলার কয় ঘন্টা পড়তেছি মরি বাঁচি 5 ঘন্টা এবার দেখবেন একটা সময় পড়লে দেখবেন কি ভালো লাগে মনে হয় মানে নিজেকে আর গিল্টি ফিল হয় না তখন মনে হয় না আমি কিছু কাজ করতেছি পৃথিবীতে যে আসছি কিছু তো কাজ করা উচিত খাচ্ছি ঘুমাচ্ছি আর ফেসবুকিং করতেছি এটা তো লাইফ না যখন আপনি পড়বেন নিয়মিত তখন দেখবেন আপনার নিজের কাছে অনেক আপনার মুডটা ফ্রেশ হয়ে গেছে এইভাবে আপনার কাজ হচ্ছে আপনি ঠিক 6 ঘন্টা থেকে 8 ঘন্টা এইটা যদি আপনি পড়তে পারেন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা থাকে মানে আপনার জিপিএ যদি সেই প্রতিষ্ঠানে ঢোকার মতো থাকে তাহলে আপনি মাস্ট চান্স পাবেন আপনি হিসাব করেন যে 8 ঘন্টা করে আপনি রোজ পড়লে আপনি যদি এক একটা সাবজেক্টের পিছনে 1 ঘন্টা করে সময় দেন আপনার কি কোনো সাবজেক্ট বাদ থাকে না আগে এই অভ্যাসটাকে তৈরি করেন আপনারা কোন ইয়াতে আছেন যে মানে আমরা যেমন ভাবতাম প্রথম সবাইকে রেজাল্ট দিবে রেজাল্ট দিয়ে দিয়েছে তো আমি তো ফার্স্ট হই নাই ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই নেই 10 জনের মধ্যেও নাই তো মনে মনে শেষ অবধি গিয়ে ভাবতাম আমি সামনের বার হব তারপরে সেকেন্ড টার্মেও একই ঘটনা ঘটতো আমি পরে ভাবতাম আমি আমি কি করব বার্ষিকে গিয়ে আমি ফার্স্ট হব অথবা এটা হব কিন্তু সেই দিন আর কোনোদিনও আসে নাই আমাদের জীবনে ইজ ইট তো প্রথম কথা হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে আজকে থেকেই শুরু করতে হবে আজকে থেকে শুরু করতে হবে আজকে আমি ক্লাস নিলাম আপনি মাথায় রাখবেন যে আপু বলছে 3 ঘন্টা আজকে গিয়ে শুধুমাত্র 3 ঘন্টা
বাসা কিন্তু ফার্ম গেট। আপনাদের আমি যেদিনই আরএস বিল্ডিং এর সামনে আসি দেখি আপনারা দল বেঁধে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দুই একজন সালাম দেয়, দুই একজন দেয় না। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা তো ভাবেন যে আপু তো মনে হয় চেনে নাই, কিন্তু আপু সবাইকেই চিনে। এই রাস্তায় রাস্তায় ঘোরা বন্ধ। কারণ শোনেন, এই যে 3 মাস 4 মাস না, এটা হচ্ছে মনে করবেন যে আপনার একটা বন্দি জীবনযাপন করতেছেন। এই জীবনটার পরে ভালো কিছু আছে। এখন যদি আপনি মনে করেন এই লাইফটাকে আমি এনজয় করব, তাহলে পরে অনেক খারাপ কিছু আছে। ক্লিয়ার? আচ্ছা, মানে আমার হিপনোটাইজের সময় শেষ, কথা বলা শুরু হয়ে গেছে। এখন আমি যত যাই বলি এখন আর কিছুই মাথায় ঢুকবে না, তাহলে এখন লেখাপড়া করি নাকি? মানে এটা বিষয়টা হয়েছে কি, যে আপনাদেরকে যতই কনভিন্স করার চেষ্টা করি না কেন, এটা সম্ভব না, আপনারা ওইটার বাইরে চলে যান। তো যাই হোক, অনেক কথা বললাম। সেটা বললাম কেন, ওই যে আমি যখন ঢুকছি তখন আমার এরকম কোনোদিনও হয় নাই যে আমার ক্লাস কেউ করবে না এই জন্য পালায় যাচ্ছে, কিন্তু আমি পরে এটা বের করলাম, উদ্ধার করলাম যে কেন, কারণটা কি। কারণ এই ক্লাসটা আপনারা এর আগেও করছেন, এখন মনে হইতেছে যে এই ক্লাসটা করে কি হবে, কিন্তু সেটা হচ্ছে এই কোচিং বা শিক্ষা প্রতিষ্ঠান যা দেয়, দেখবেন কি আপনাদের সাথে, এই আপুরা কথা বলেন না প্লিজ, ভালো লাগা মন্দ লাগা সব বাইরে গিয়ে বলবেন যে আপুর এটা ভালো লাগছিল, এটা খুব খারাপ লাগছে, এখনই বললে কেমন হবে। আমাদের সাথে কিছু স্টুডেন্ট ছিল, আমরা তাদেরকে বলতাম বলদ মার্কা স্টুডেন্ট। মানে কোনোদিন ক্লাস থেকে পালায় নাই, কোনোদিন ক্লাসে কথা বলে নাই, কোনোদিন, সে ভালো স্টুডেন্ট না, কিন্তু তার কাজ হয়েছে সে খুব একটা ভাব নিয়ে খাতা কলম নিয়ে বসে থাকতো। দেখেন আপনাদের সাথে 2-4 জনের এরকম ছিল। এখন ওর দায়িত্ব হচ্ছে কি, ওরে বাপ মা কি বুঝাইছে, শোন যখন লেখাপড়ার সময় তখন লেখাপড়া, যা বলবে মনোযোগ দিয়ে শুনবি। ওর বাপ মার কথাটা শুনছে, ওর কিন্তু ব্রেন ভালো না, বুঝেন কিন্তু। তো সে কি করতো, ক্লাসে কোনোদিন, ও সবার আগে ক্লাসে বসে থাকতো, এবং আমরা ওরে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো যে আরে ও তো কিছুই পারে না, তাও সবার সামনে গিয়ে বসে, ও একেবারে নিয়মিত স্টুডেন্ট। দেখেন আমাদের সাথে এরকম একজন স্টুডেন্ট ছিল, কয়দিন আগে ওর হাই স্কুলে জব হয়েছে পিএসসির মাধ্যমে, যেটা বর্তমান সময় বেশ টাফ ম্যাথ থেকে। সেটা হলো কি জানেন, ও হচ্ছে জীবনের সবকটা ধাপ আপনার নিষ্ঠার সাথে পালন করছে। কোচিং থেকে আপনারা বলছে সাধারণ জ্ঞান ক্লাস 5 বারের মতো হবে, আপনি এসে বসে থাকবেন, বুঝতেছেন যে বোর লাগতেছে, তাও বসে থাকবো। এটা হচ্ছে এখন আপনার দায়িত্ব, এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই। কোচিং যে কটা ক্লাস নেবে এদেরও তো একটা কি আছে, একটা ওদের একটা সেটআপ আছে, যে আমরা যেহেতু নতুন কোচিং, আমরা স্টুডেন্টকে এমন ভাবে তৈরি করব যে কি হবে, যে একটা ক্লাস 10 বার করাবো, ও বাসায় যদি না পড়ে তাহলে এইখানে ওর কিছু হয়ে যাবে। এই কোচিংটাও একসময় রেটিনার মতো একটা জায়গায় যাবে। রেটিনাও শুরুতে এরকমই করছে, ইউসিসিও শুরুতে এরকমই করছে, ঠিক আছে। কিন্তু এখন যখন তারা ভালো জায়গায় চলে গেছে, তারা একটা ক্লাস একবারই নেয়। কেন জানেন? কারণ তারা স্টুডেন্টকে ঠেলতে পারে না। আর এরা আপনাদেরকে এত কেয়ার করতেছে কেন? কারণ এরাও একটা সময় ওইখানে যেতে চায়, ঠিক আছে। সো আপনারা যে যে ধাপগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই ধাপগুলো পালন করেন। শোনেন, একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু ইউসিসি সিনিয়র শিক্ষক, এবং এই করোনার মধ্যে মাত্র ইউসিসিতে আমরা 4 জন ক্লাস নিচ্ছি, তার মধ্যে আমি একজন। তাহলে আমারে ডেকে নিয়ে আসতে কিছু টাকা পয়সা দেওয়া লাগে না এখান থেকে? তো সেই সুযোগটা আপনারা হাতছাড়া করেন না। এর মধ্যে অনেকেই বলবেন আর ইউসিসির এই অবস্থা, আপনি যদি সিনিয়র শিক্ষক হন তাইলে তো ইউসিসির অবস্থা খুবই খারাপ। এখন দুঃখজনক হলেও এটাই সত্যি, আমি ইউসিসির সিনিয়র শিক্ষক, 3 জন বেস্ট শিক্ষকের মধ্যে আমি একজন। এখন যাই হোক, আসি একটু লেখাপড়ায়। পৃথিবী পরিচিতি, প্রথম কথা বলি, পৃথিবী পরিচিতি থেকে আপনাদের প্রশ্ন থাকবে খুবই কম। লেকচারশিট স্কুলের আজকে শুধু গল্পের মতো পড়াবো, খুব একটা প্রেশারাইজ আপনাদেরকে করবো না। পৃথিবী পরিচিতি যেটা হচ্ছে মানে বিশ্ব পরিচিতি। বিশ্ব পরিচিতি বলতে দুইটা কথা বোঝায়, সমগ্র পৃথিবীর একটা পরিচিতি, অথবা পৃথিবী বলতে যে পৃথিবীর কিছু ভাইটাল তথ্য, এটাকে বোঝায়। দেখেন প্রথমে একটা বক্স দেওয়া আছে, দেখছেন? বক্স মানে প্রথম শুরুতেই পৃথিবীর আনুমানিক বয়স, পৃথিবীর পরিধি, পৃথিবীর বৃহত্তম মহাদেশ, ক্ষুদ্রতম মহাদেশ, মানে কি পৃথিবী সম্পর্কে কিছু বেসিক তথ্য। এইখান থেকে আপনাদের প্রশ্ন থাকবে না বললেই চলে। তাহলে কি থাকবে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, শীট আনেন নাই? তাহলে বইটা থাকুক কাছে, আর যারা শীট আনছেন শীট বের করেন। শীট আনতে যাবেন? শীট নাই, আনতে কি কোনো লাভ নেই। এই যে আমি মেইন কপি নিয়ে আসছি। দেয় নাই? আচ্ছা, তাহলে সমস্যা নাই, আমি বলি শুনেন, আমি এখান থেকে আপনাদের লিখাই দিব কোনটা কোনটা, পরে শীট পেয়ে আপনারা মার্ক করে নেবেন। কারা কারা শীট পাইছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, এরা পাইছে, আপনারা পান নাই কেন? আপনাদের দেয় নাই? তাহলে শীট দিবে, শীট দিবেন, চিন্তার কোনো কারণ নাই। গাইড বইটা পেয়েছেন আপনারা? আচ্ছা, গাইড বইয়ের মধ্যেও তথ্য আছে, কিছু নাই।
আচ্ছা আপনারা 2 মিনিট একটু গল্প করেন নিজেরা নিজেরা। গাইড আছে সবার কাছে? আচ্ছা গাইডটা কাছে রাখেন আপাতত। দেখেন এখানে আপনাদের শীটটা পাবেন, কখনো না কখনো তো পাবেন। দেখেন এখানে কি বলা হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর পরিচিতি। তো এই পৃথিবীর পরিচিতির মধ্যে পৃথিবীর সম্পর্কে কিছু বেসিক তথ্য দেওয়া হয়েছে। 2টা প্রশ্ন আসে, পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ কোনটা, ছোট মহাদেশ কোনটা। আর 2টা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা কয়টি। ঠিক আছে, আর একটা প্রশ্ন এখানে আসতে পারে যে ওই স্বাধীন দেশের মধ্যে কতটি হচ্ছে জাতিসংঘভুক্ত। তো যেদিন জাতিসংঘ পড়াবো সেই দিন ওটা নিয়ে ডিসকাস করবো। তো এইখানে খাতা নোট করেন, 3টা লাইন একটু খাতা নোট করেন যে পৃথিবীর পরিচিতি। পৃথিবীর পরিচিতি এখান থেকে আমরা যে বইতে যা কিছু থাকুক না কেন আমরা মাত্র 4টা-5টা লাইন পড়বো, এর বাইরে পড়বো না। দেখি কারো কম পড়া যায় কিনা। বৃহত্তম মহাদেশ সবাই জানেন, এশিয়া মহাদেশ। এশিয়া। ক্ষুদ্রতম মহাদেশ ইউরোপ। ওশেনিয়া। এখানে একটা তথ্য আছে, পৃথিবীতে মোট রাষ্ট্রের সংখ্যা 230টি। শীটটা যখন পাবেন এই তথ্যটা হচ্ছে একটা কনফিউজিং তথ্য। মনে রাখবেন রাষ্ট্রের মতো হলেই কিন্তু সেটা রাষ্ট্র না, রাষ্ট্র হইতে হলে তার স্বীকৃতি লাগে। এবং সবসময় কাউন্ট করবেন স্বাধীন দেশের সংখ্যা কি এবং তার মধ্যে জাতিসংঘভুক্ত কয়টা। ঠিক আছে, তো দেখেন আমাদের দেশে স্বাধীন, পৃথিবীতে স্বাধীন দেশ হচ্ছে, স্বাধীন দেশের সংখ্যা 195। এর মধ্যে জাতিসংঘভুক্ত হচ্ছে 193টি, কিন্তু এটা এখানে লিখবো না। ঠিক আছে, এরপরে এইখানে 2টা তথ্য আছে, যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ আর মহাসাগরের সংখ্যা, এটাও এখানে লিখবো না, কারণ এটা আপনারা জানেন যখন আমি ভূগোল পড়াবো তখন ওইটা লিখবো, এখানে আর চাপ বাড়াবো না। এবং মহাসাগর, সাগর এগুলো আমরা এখানে লিখবো না। তাহলে কয়টা লিখছি, মাত্র 3টা লাইন। যে বইতে যেভাবেই থাকুক না কেন আপনার দায়িত্ব হচ্ছে মাত্র এই 3টা লাইন মুখস্থ করা। ক্লিয়ার? এবার দেখেন পৃথিবীর অঞ্চল পরিচিতি, পৃথিবীর বিভিন্ন জায়গার অঞ্চল পরিচিতি। আসেন কটা অঞ্চল পরিচিতি আমরা একটু শর্টকাট শিখি, এবং যারা আগের ক্লাসগুলো করছে আজকে আমি লিখবো, আপনারা বলবেন। এখানে দেখেন আপনাদের লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, প্রথমে শুরু করছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া। তো এইভাবে আমরা যাবো না, যেহেতু আমরা প্রথমে কি আমরা কি এশিয়ার দেশ না, শর্মি মিউট করো। শিখবো। এখন দেখেন যে আমারও একটু, যেহেতু আপনারা পুরান স্টুডেন্ট, আপনাদের চেহারাগুলো দেখে দেখে মনে হচ্ছে একবার তো পড়াইছি আবার কি পড়াবো, আমারও মনে হচ্ছে, কিন্তু আমি ফাঁকি দিব না, আপনারা ফাঁকি দিয়েন না। আচ্ছা, এশিয়া সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেন যে এশিয়াকে কয়েকটা খণ্ডে ভাগ করা হয়েছে, যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে মধ্য এশিয়া, তারপরে কি পশ্চিম এশিয়া, এইভাবে কি ভাগ আছে না। তো এই ভাগগুলো থেকে সবচেয়ে যে জায়গা থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো, এবং যেগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি করতে পারি না, অ্যান্সার করতে পারি না, সেই জায়গাগুলো আমরা একটু লিখে নেব। যেমন আমরা শুরুতেই দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া কেন লিখবো না জানেন? দক্ষিণ এশিয়া হচ্ছে আমার আশেপাশের দেশগুলা। দক্ষিণ এশিয়া বলতে কি বুঝি, আমি তো দক্ষিণ এশিয়ায় বাস করি, এটা তো জানেন। তো দক্ষিণ এশিয়া হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এই দেশগুলো হচ্ছে একান্ত আমার পার্শ্ববর্তী দেশ। তো একটা সময় যখন ধরেন 2000 সালের আগে এই ধরনের প্রশ্ন হইতো যে নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়ার, বা বাংলাদেশ কোন এশিয়ার দেশ। তো এখন কি দিন বদলাই গেছে না, সো এইটার থেকে এখন আর প্রশ্ন হয় না। আরেকটা ইস্যু আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটা সংগঠন আছে, সংগঠনটার নাম কি, সার্ক। এবং এই সার্ক তৈরি করছেন কে, জিয়াউর রহমান। সো জিয়াউর রহমান যেহেতু ক্ষমতায় নাই, সো আমাদের দেশে তো জানেন অপোজিট কি করে, আর আরেকটা পোর্শনকে যাতে দাবায় রাখা যায়, চাপায় রাখা যায়, সেই একটা টেন্ডেন্সি আমাদের থাকে। সো ওই দক্ষিণ এশিয়া কেন্দ্রিক কোনো প্রশ্নই আমাদের এখন হয় না, বা ওইটাকে কোনো টেকনিক দিয়েও আমরা কোনোদিনও এটাকে আমরা ব্যক্ত করি না। তারপরেও আমরা একটু জেনে রাখি দক্ষিণ এশিয়ার মধ্যে কি কি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। ক্লিয়ার? এবার আসি, পৃথিবীতে একসময় ভাবা হতো মিয়ানমার হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। ঠিক আছে, আমরা 10 ইয়ার্স আগে পর্যন্ত জানতাম মিয়ানমার দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু এই ধারণাটা
কিছুদিন পরেই বদলে যায়। তো বদলে যে জায়গাটায় চলে যায় সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় দুইটা দেশকে নিয়ে কোশ্চেন হয়, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে কি বলেন তো, পূর্ব তিমুর। কিছুই মনে রাখেন নাই, বাসায় গিয়ে লেখাপড়াও করেন নাই। পূর্ব তিমুর, তার কারণ হচ্ছে এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, আগে একটু লিখি একটা হেডলাইন করেন, দক্ষিণ পূর্ব এশিয়া। যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা একটু জাস্ট নোট ডাউন করে নেবেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যতগুলো দেশ আছে এই দেশগুলোকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে। এরা একটা অর্থনৈতিক বা এদের যে একটা আঞ্চলিক সংগঠন তৈরি করছে সেটা হচ্ছে আসিয়ান। তো সমস্ত দেশগুলা সেই আসিয়ানে অংশগ্রহণ করছে, কিন্তু একটা দেশ অংশগ্রহণ করে নাই, সেটা হচ্ছে পূর্ব তিমুর। তো আমরা কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখতে পারবো সেটা আমরা একটু লিখে নিব আগে। এমটিভি এর যারা লিখছেন লেখার দরকার নেই, শুধু দেখেন, ফিল্ম দেখলে বিসিএস হবে না। আচ্ছা, এই লাইনটার মধ্যে কিন্তু পূর্ব তিমুর নাই, এটা হচ্ছে আসিয়ান। বাংলায় লিখি, এটা হচ্ছে আসিয়ান ভুক্ত রাষ্ট্র। তো এই প্রথম এমতে আমরা লিখি মিয়ানমার, টিতে লিখি থাইল্যান্ড, বিতে লিখি ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, একটু এই পাশে লিখলাম, আর একটা এমটা এখানে লিখে যায়। আর একটা এম হচ্ছে মালয়েশিয়া, এবার বিতে দেখেন ব্রুনাই, সিতে হচ্ছে কম্বোডিয়া, এসতে হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, এবার অনেকেরই মনে হচ্ছে যে আপু এতগুলো দেশের নাম মুখস্থ রাখা অনেক কঠিন, তো ছোট্ট একটা টেকনিক বলি। এই যে এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, আপু পিছনে কথা বলেন না প্লিজ। এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না, তাই না? এই লাইনটা দিয়ে আমাদের মনে থাকবে যে এই এই দেশগুলো যেন আমি দেখলে বুঝতে পারি এম তে কি লিখছিল, আপু টি তে কি লিখছিল, ভি তে কি লিখছিল। এখন সহজ কথা হলো, আপনারা যারা মেডিকেল অথবা নার্সিং দিবেন দুইটা লাইন মনে রাখবেন শুধু, যে এই যে যে দেশগুলা এইটা বাদে আরেকটা দেশ এদের সাথে আছে, সে হচ্ছে কি পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর হচ্ছে একটা ঘাটতারা দেশ, সে তার অঞ্চলের সমস্ত দেশ একটা সংগঠনের সদস্য, সেটা হচ্ছে আসিয়ান, কিন্তু এ ঘাটতারামি করে এই সংগঠনে যায় নাই। তো তারে নিয়ে প্রশ্ন হয়, বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি আসিয়ানের সদস্য নয়, প্রশ্ন এটাই হবে। আর একটা প্রশ্ন হবে মিয়ানমার কোন এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার। এই দুইটা প্রশ্ন শুধু আপনি মনে রাখবেন, এত কিছু আপনার মনে রাখার দরকার নাই। কিন্তু যদি এটা মনে না রাখে ওই দুইটাকে বের করতে পারবো না, এটা হচ্ছে এই জন্য লিখতে হয়। কি মনে রাখবেন, যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা ঘাটতারা দেশ আছে, যে হচ্ছে এতদিন আসিয়ানের সদস্য হয় নাই, এখন সে হইতে চাচ্ছে। তো এই ঘাটতারা দেশটাকে নিয়ে প্রশ্ন হয়, নিজের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু আসিয়ানের সদস্য নয়। আরেকটি প্রশ্ন হচ্ছে, যেহেতু একসময় ধারণা করা হতো যে এই মিয়ানমার হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, এবং দেখেন সাম্প্রতিক সময় তাদের দেশে সেনা অভ্যুত্থান হয়েছে এবং তারা রোহিঙ্গাদের নিয়ে চরম খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট করছে কিছুদিন ধরে, তার মানে এই মিয়ানমার এবার আলোচনায় আছে। তো খুব স্বাভাবিক তাকে নিয়ে প্রশ্ন হতে পারে যে তার অবস্থান কোথায়। সো আমরা এটাকে ডিলিট করতে পারি, ঠিক আছে? আর যারা অনলাইনে আছেন তারা কি বুঝতে পারছেন পড়ানো? জি ম্যাডাম, বুঝতে পারতেছি। আচ্ছা, আপনারা জি শুনতে ম্যাম। থাকেন, শেষের দিকে আপনাদের আমি বিভিন্ন কোশ্চেন করব, কোনো সমস্যা থাকলে তখন আপনাদেরকে আমি আপনাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ওকে, একটু আমরা দেখি, ওরে বাবা। এখান থেকে দুইটা প্রশ্ন আমরা বের করে নিলাম। আপনারা যদি কেউ চান এই প্রশ্ন দুইটা একটু লিখে নিতে পারেন, যে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে মিয়ানমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, আর পূর্ব তিব্বতকে নিয়ে প্রশ্ন হবে যে নিজের কোন দেশটি আসিয়ানের সদস্য কিন্তু কি নয়, আসিয়ানের সদস্য, সরি আসিয়ানের সদস্য নয় কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এবার এশিয়ার দেশ। আমরা চলে আসি যে
আর কোন জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি হয়? এখন পড়লাম দক্ষিণ এশিয়া চিনলাম, দক্ষিণ পূর্ব এশিয়া চিনলাম। এইবার আমরা একটু যেটা করতে পারি সেটা হচ্ছে মধ্য এশিয়া নিয়ে একটু পড়ালেখা করব। আগে একটু গল্প বলে নেই। এই মধ্য এশিয়ায় যে দেশগুলো আছে নাম আমরা পরে শিখব। মধ্য এশিয়ার দেশগুলো 1991 সাল পর্যন্ত এরা ছিল সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ। কার? সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে যখন ভেঙে যায় তখন কি হয়, এটা রাশিয়া নামে এখান থেকে একটা দেশ বের হয়ে আসে। এখন আমরা রাশিয়া বলি, তখন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তো তখন এই দেশগুলো এশিয়ার অংশ হওয়া সত্ত্বেও তারা ইউরোপের ওই যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তার উপনিবেশ ছিল। তো যখন 1991 সালে এই দেশগুলো স্বাধীন হয়ে গেল, তো এরা কি এই দেশগুলা নতুন করে পৃথিবীতে একটা সাড়া জাগালো যে এই দেশগুলো এখন স্বাধীন হয়ে গেছে এবং তাহলে এদেরকে নিয়ে আলোচনা আসলো। এদের মুদ্রার নাম কি, এদের রাজধানীর নাম কি, তারপরে এদের কত শতাংশ মুসলিম, কত শতাংশ হিন্দু, কত শতাংশ বৌদ্ধ, তার মানে এদেরকে নিয়ে একটা আলোচনা সমালোচনা ক্রিয়েট হলো। এইবার ভর্তি পরীক্ষায় একাধারে শুধু এই মধ্য এশিয়ার দেশ নিয়ে কোশ্চেন, কারণ এর মধ্যে কি আছে, ভ্যারাইটি আছে। এদের যে নামগুলা, সেই নামগুলা সবার শেষে কি আছে, স্থান আছে। যেমন পাকিস্তান, আফগানিস্তান, পৃথিবীর বুকে আরো কতগুলো দেশ হইলো যাদের নামের শেষে স্থান আছে। এবং এটা দেখে আপনি বুঝতে পারেন এদের 80% এর উপরে হচ্ছে মুসলিম বা 85% এর উপরে হচ্ছে মুসলিম। কিন্তু এই মুসলিমরা পৃথিবীর অন্যান্য মুসলিম মানে ওই শিয়া সুন্নিদের মধ্যে যেমন একটা পার্থক্য আছে, এদের মধ্যে আবার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্যান্য মুসলিমদের থেকে আলাদা। তো আমরা এখানে আগে একটু টেকনিক দিয়ে এদের নামগুলো একটু দেখে রাখি। তো প্রথমে একটা অহেতুক একটা লাইন লিখবো আমরা, তাকা তুকি ও আ। এটার কোনো অর্থ নাই, এটার অর্থ আমরা বের করার চেষ্টা করবো না। দেখেন এই তাতে হচ্ছে তাজিকিস্তান, এই তাতে হচ্ছে তাজিকিস্তান। কেউ স্থান লিখেন না, হ্যাঁ। এরপরে তাতে হচ্ছে কাজাকিস্তান, তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, এরপরে কিতে হচ্ছে কিরগিজস্তান, এরপরে উতে হচ্ছে উজবেকিস্তান, এবার আতে হচ্ছে আজারবাইজান। এবার মজার বিষয় হচ্ছে 5 বছর আগে পর্যন্ত এই আজারবাইজানকে মধ্য এশিয়ার দেশ মানা হতো না, বলা হতো এরা হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ। এবং পশ্চিম এশিয়ায় যে দেশগুলো আছে এদের হচ্ছে তেল সম্পদ আছে প্রচুর পরিমাণে, এই আজারবাইজানেরও তেল সম্পদ আছে। এবং ওই যে পশ্চিম এশিয়ার দেশগুলা এদেরকে নিয়ে কখনো আলোচনা হয় না। যেমন আপনি কি কখনো দেখেছেন এই যে কাতার, বাহরাইন, সৌদি আরব, এদেরকে নিয়ে খুব একটা নিউজ হয়? সৌদি আরবকে নিয়ে এখন কিছু নিউজ হয়, কারণ হচ্ছে এদের যে বর্তমান যে বাদশা আছে সে হচ্ছে কিছু সংস্কার করছে, সেই সংস্কারগুলো কিছু মুসলিমদের পরিপন্থী হয়েছে, কিছু আধুনিক বিশ্বের পরিপন্থী হয়েছে। তো এই বিষয়গুলোর জন্য সামান্য তারা একটু আলোচনায় আসে, তো ওদেরকে নিয়ে আমরা কোনো লেখাপড়াই করবো না। তো দেখেন এই মধ্য এশিয়া থেকে প্রথমত তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান আর হচ্ছে কি আজারবাইজান, এই কটা দেশ। এইখানে আপনারা যদি কেউ ডি ইউনিটে পরীক্ষা দেন, ডি ইউনিটে অনেকে দিবেন না এখানে পরীক্ষা, বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিবেন, তো গুচ্ছতে তো এখন সাধারণ জ্ঞান নাই। কিন্তু আরো 5টা ইউনিভার্সিটি কিন্তু আছে যেখানে ডি তে দিতে পারবেন, এবং ভালো ভালো ইউনিভার্সিটিগুলো কিন্তু সেখানে। মনে রাখবেন বর্তমানে মুদ্রা রাজধানী সবচেয়ে বেশি এই দেশগুলো থেকে আসে। মুদ্রা রাজধানী কেন জানেন? ধরেন আপনাকে যদি আমি বলি যে ডলার কোন দেশের মুদ্রার নাম, অন্তত পক্ষে 30টা নাম আপনি বের করতে পারবেন। যদি আপনার বলি ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রার নাম, সিলিং কোন দেশের মুদ্রার নাম, অনেকগুলো দেশ আপনি বের করতে পারবেন না। কিন্তু যদি আপনাকে বলি গোল্ড ড্রাম, যদি বলি গোল্ড ড্রাম কি, তো প্রথমত আপনার মাথায় চিন্তা আসবে এটা কি মুদ্রাও হইতে পারে, রাজধানী হতে পারে, কোনো খাবারও হইতে পারে। আচ্ছা এরপরে আপনাকে যদি বলে টং কোন দেশের মুদ্রার নাম, দেখেন যে নামগুলো আনকমন, তো এদের ওইরকম নাম শ্যাকেল, তেল আবিব, এরকম এমন এমন কিছু নাম আছে যেগুলো দেখে বোঝার উপায় নাই যে এটা কি মুদ্রা নাকি রাজধানী। সো আনকমন নামগুলা থেকে কি আসে, মুদ্রা রাজধানী আসে। তো এই মধ্য এশিয়া খুবই বিখ্যাত মুদ্রা রাজধানী আসার জন্য। ওকে,
আচ্ছা, আমি এখানে অনেকক্ষণ পড়াইলাম তো কিছু কথা বলি। সেটা হলো আসলে আমাদের দেশে, আপু কথা বলেন না প্লিজ, আমার কথা শোনেন একটু। পড়ালেখা এখন 5 মিনিটের জন্য বন্ধ, এখন আর কিছু পড়বোই না, 5 মিনিট অফ রাখবো। আমাদের দেশে পড়ালেখাটা হচ্ছে একটা টর্চারের মতো, বুঝেন কিন্তু কথাটা। তো আমরা মনে রাখবেন যে যতদিন পড়ালেখাটাকে মানে আনন্দদায়ক ভাবে নিতে পারবো না, ততদিন ওই আমাদের ছেলে মেয়েদের সাথে ঠেলাঠেলি করতে হবে যে বই পড়ো বই পড়ো বই পড়ো। আর উন্নত বিশ্বে আপনারা তো এটা বোঝেন যে ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনার জন্য ঠেলাঠেলি করা লাগে না। তো পড়ালেখার মধ্যে একটা মানে নিজের থেকে একটা আনন্দ খুঁজে বের করতে হবে। ধরেন আপনার এখন খুবই খারাপ লাগতেছে যে এখন আমার লিখতেও ইচ্ছা করতেছে না বা কোনো কিছু মাথায় নিতেও ইচ্ছা করতেছে না, নিজ দায়িত্বে কি করবেন, আপু পড়াচ্ছে শুনি, জোর করে লেখার দরকার নেই বা জোর করে কোনো কিছু মাথার মধ্যে ঢোকানোর দরকার নেই। একজন লিখতেছে, আপনি অন্য একটা ক্লাসে এসে ওর কাছ থেকে কিন্তু নোট করে নিতে পারবেন। আপনি যখনই এই ক্লাসটা জোর করে আপনি হজম করবেন, পরের দিন এই ক্লাসটা আর আসতে ইচ্ছে করবে না। আর আমার ক্লাসে সবাইকে পারমিশন দিয়ে রাখলাম, ক্লাসের মাঝখানে যদি ভালো না লাগে যে আপু আমার এখন ভালো লাগতেছে না, মানে এখন আমার পড়ালেখাই ভালো লাগতেছে না, তাহলে আপনি আমার কাছ থেকে ছুটি নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমাদের মন এমন একটা জিনিস, এটার উপর আপনি যত প্রেশার ক্রিয়েট করবেন, আপনি একটা এট টাইম একটু অসুস্থ হয়ে যাবেন। আর আমরা কি করি জানেন, জোর করে শুধু তাকে প্রেশার দিয়ে যাই, মানে মন রে বলি করবি না কেন পড়, কিন্তু এইভাবে কোনোদিনও ভালো কিছু হয় না। আরেকটা জিনিস হচ্ছে পড়ালেখায় ভালো করার কিছু ওয়ে আছে, সেই ওয়ে গুলা বলি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম ওই ডিপার্টমেন্টটা খুবই কম্পিটিটিভ ছিল। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব কম্পিটিটিভ, মানে ছেলে মেয়েরা প্রচুর, বিশেষ করে মেয়েরা একটু বেশি পড়ে, ছেলেরা কম পড়ে, ইউনিভার্সিটিতে গিয়ে মেয়েরা বেশি পড়ে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে। তো ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে এরকম, যখন আপনি দেখবেন একবার আপনি জিপিএ খুব ভালো করে ফেলছেন, তখন আপনার মধ্যে একটা কম্পিটিশন চলে আসবে যে তাহলে আমি আরো একটু ভালো করি, কিভাবে ভালো করা যায়। তো আমাদের প্রায়শই এরকম হতো, আমাদের তো সেমিস্টার সিস্টেম ছিল, তো দেখা যায় কি পরীক্ষা একটার পর একটা লেগেই থাকতো এবং নিজের নোট নিজে করতে হতো। ঢাকা ইউনিভার্সিটির কোনো সাবজেক্টের কিন্তু কোনো গাইড বই পাওয়া যায় না। আপনাকে কি করতে হবে, হয় বড় ভাই বোনকে গিয়ে পা ধরে থাকতে হবে যে ভাই একটা নোট দেন, ভাই একটা নোট দেন, আর নাহলে কি করতে হবে, নিজেকে নিজের নোট তৈরি করতে হবে। তো যারা নিজেরা নিজেদের নোট তৈরি করে তাদের জন্য খুব একটা টাফ জায়গা ইউনিভার্সিটি। আর যারা ওইরকম মানে এর থেকে একটা তার থেকে একটা নিয়ে কোনো মতে লিখে দেয়, ওরা মানে একটা মানে অ্যাটলিস্ট 3 জিপিএ পেয়ে যায়, 3 জিপিএ ইজ ইকুয়াল টু ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এবার দেখেন বিষয়টা হচ্ছে কি, অনেকদিনই এমন হইতো, অথবা আমি যখন বিসিএস এর প্রিপারেশন শুরু করলাম তখন এমন হইতো, মনে হচ্ছে যে পৃথিবীতে পড়ালেখার থেকে খারাপ কিছু নাই। তখন আমি খোঁজার মানে আমি ডিপ্রেশনে চলে যাই, মানে যখন এরকম হয় যে বইও ধরতে, ওদিকে সামনে পরীক্ষা, বইও ধরতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে শুধু ঘুমায় থাকি, অথবা মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। তো আমি ইউটিউবের কল্যাণে আমি দেখা শুরু করলাম যে আসলে ডিপ্রেশন কাটানোর কি কি উপায় আছে। মানে আমার এখন পড়া উচিত কিন্তু আমি পড়তে পারতেছি না, আমার এখন পড়া উচিত বা এই কাজটা করা উচিত, আমি করতে পারতেছি না। তখন আমি বিভিন্ন, আপনারাও যদি জিনিসটা অ্যাপ্লাই করেন খুবই উপকার পাবেন। দেখবেন ইন্ডিয়ার কিছু লোকজন আছে, তারপরে আমেরিকান কিছু লোকজন আছে, যদি ইংলিশ ভালো না বোঝেন তাহলে ইন্ডিয়ানদের ভিডিও গুলো দেখবেন। বা বাংলাদেশে তেমন কোনো মোটিভেটর নাই, তাদের মোটিভেটরের দিন শেষে একই কথা নিজেকে প্রচার করে, ওইগুলো দেখে কোনো লাভ নাই। আপনি ইন্ডিয়ান কিছু লোক আছে, এরা দেখবেন খুব সুন্দর কিছু পরামর্শ দেয় আপনাকে। ধরেন সামনে আপনার 1 মাস পরে পরীক্ষা, আপনার এখন আর পড়তে ইচ্ছা করতেছে না, কি করতে ইচ্ছা করতেছে, আপনার মনে হচ্ছে যে ইন্টারনেটে যদি বেশি সময় থাকা যেত, অথবা যদি প্রচুর পরিমাণে মুভি দেখা যেত, আচ্ছা, অথবা যদি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যেত। এখন আপনাকে যেটা করতে হবে, যেটা আপনার মন চাচ্ছে, ধরেন আমার একটা রোগ ছিল, আমি ওই সময় সিডি কিনে মুভি দেখতে হতো, মানে আমাদের তো আর ডিশের লাইন বা টেলিভিশন ছিল, আমাদের কাছে ছিল ল্যাপটপ। তো কি করতে হতো, তখন তো ওয়াইফাইও ছিল না, এটা আমি বলতেছি 2011-12 সালের কথা। ওই সময় ইন্টারনেটও এত বেশি সহজলভ্য ছিল না, ফোন ছিল, কিন্তু আমরা কি করতাম, বিভিন্ন ইংলিশ মুভি, হিন্দি মুভি, ভালো যেটা বের হইতো ওটা দেখতাম। তো এটা একটা নেশার মতো হয়ে গেছে আমার। তো আমি একটা সোর্স থেকে এরকম দেখলাম যে যে কাজটা আপনার করতে ইচ্ছা করতেছে ওটা একাধিকবার করেন। মানে আপনার মুভি দেখতে ইচ্ছা করতেছে, তাহলে একদিন শুধু আপনি মুভি দেখবেন, একদিন শুধু আপনি মুভি দেখবেন। ফেসবুক ব্রাউজ করতে ইচ্ছা করতেছে, একদিন শুধু ফেসবুকই ব্রাউজ করেন। ওই কাজটাই আপনাকে বলবে যে এই কাজটা এত করার মধ্যে কোনো আনন্দ নাই। আপনার ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, সেম ওয়েতে আপনি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, আপনি একদিন সারাদিন ঘোরেন, দেখেন কেমন লাগে। এবার ঘোরার পরে অথবা মুভি দেখার পরে অথবা রেস্টুরেন্টে খাওয়ার পরে রাত্রেবেলা আপনার একটা ফিল হবে
ফিলটা কি জানেন, যখন আপনি ঘুমাতে যাবেন তখন মনে হবে আমি আসলে খুবই খারাপ একটা কাজ করছি। মানে আপনার মনকে অনুতপ্ত করতে হবে আগে, আপনার কাজের জন্য মনকে আগে অনুতপ্ত করতে হবে যে আমি যে কাজটা করতেছি ইটস নট রাইট, মানে এট দিস টাইম এটা আমার জন্য সঠিক না। আপনার মনই আপনাকে বলবে যে তুমি যা করতেছো। যে মন একটু আগে বলছে যে আমি এখন শুধু মুভি দেখবো, রেস্টুরেন্টে খাইতে যাবো, ঘুরতে যাবো, সেই রাত্রেবেলা আপনাকে মানে 24 ঘন্টা পার হওয়ার পরে আপনাকে বলতেছে যে তুমি যা করতেছো ঠিক না, তোমার বই পড়া উচিত। এবং এইটা আমার লাইফে অনেক কাজে দিছে। মনের উপর প্রেসার ক্রিয়েট না করে সে কি করতে চায় করতে দেন। এখন এর মধ্যে যদি আবার কেউ থাকেন যে আপনার মন কোনো সত্যি কথা বলে না, তাহলে সে আবার এটা অ্যাপ্লাই করতে চায় না। তাহলে দেখা গেল কি যে আপনি 12 মাস ধরে শুধু ঘুরতেছেন, 12 মাস ধরে শুধু খাইতেছেন, অথবা 12 মাস ধরে শুধু সিনেমা দেখতেছেন, এটা না। প্রথম কথা হচ্ছে, তবে এখানে আমি মনে করি যে ব্যক্তি সুস্থ তাকে অবশ্যই তার মন অ্যালার্ট দিবে যে তুমি যেটা করতেছো ইটস নট রাইট। কারণ আমাদের প্রতিটা মানুষের মধ্যে একটা করে, ওই যে আমরা যখন বাংলা সিনেমা দেখতাম হঠাৎ করে সাদা ড্রেস পরা একটা মানুষ চলে আসলো, সে হচ্ছে বিবেক। তখন ছোটবেলায় ভাবতাম যে আসলে এটা কি পসিবল, আমারও তো কোনোদিন কেউ এরকম সাদা কাপড় পরে সে বলবো না যে ইয়েস, যে আয়নার মধ্যে আমার মতো তো কোনোদিন দেখলাম না। তো ইটস দ্য ট্রুথ, আমাদের সাথে এটা হয়, আমার বিবেক আমাকে সঠিকটাই বলবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আসলে এখন আর একটু লেখাপড়া করি। সেটা হচ্ছে দেখেন, আমরা মধ্য এশিয়ার পর আমরা আরেকটা জায়গা একটু শিখে নিব। সেটা হচ্ছে দূরপ্রাচ্য। এখন এই দূরপ্রাচ্যকে সাধারণত পড়া হয় বিশেষ অঞ্চলের মধ্যে, কিন্তু আমরা যেমন একটু আগে পড়ছিলাম দক্ষিণ পূর্ব, তো ওই পূর্ব পশ্চিম এরিয়ায় যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্য নামে যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যারা হচ্ছে চাইনিজ ভাষাভাষী, চাইনিজ ভাষাভাষী আমরা বলতে কাদেরকে বুঝি, যেমন চীন, জাপান, 2 কোরিয়া, এরা কি করে, এরা কিসে কথা বলে, আপনার চাইনিজে কথা বলে। এই দূরপ্রাচ্যের মধ্যে চাইনিজ ভাষাভাষী লোকজন আছে, এবং আমাদের যে মানচিত্র, যেমন ধরেন পশ্চিম, পূর্ব, দক্ষিণ, এইগুলো থেকে এরা একটু দূরে। কি, এরা এগুলো থেকে একটু দূরে, যার কারণে এদেরকে নাম দেওয়া হয়েছে দূরপ্রাচ্য। যেমন আপনি বলতে পারেন ভারতের সাথে চায়নার একটা কিন্তু কি আছে, সীমানা আছে, কিন্তু এই চায়না বাংলাদেশ থেকে কিন্তু দূরে। কেমনে দূরে? কারণ সরাসরি আমরা কিন্তু এদের সাথে কানেক্ট করতে পারি না। এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, নেপাল, ভুটান আর হচ্ছে আপনার ভারত, এদের সাথে কানেক্ট করতে পারে, কিন্তু তার পাশে আরো অন্যান্য যে দেশগুলো আছে এরা আমাদের থেকে বেশ দূরে, যার কারণে এটাকে দূরপ্রাচ্যের দেশ বলা হয়ে থাকে। একটা লাইন দিয়ে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। লাইনটা আগে সুন্দর করে লিখেন, উত্তর দক্ষিণে যাবো তাই, ধন্যবাদ মনে রাখার জন্য, পথ চিনে যাওয়াটাই মঙ্গল। দেখেন কি সহজ একটা কথা, সারা জীবন মনে থাকবে। এবং আপনি যখন বিসিএস এর ভাইভা দিতে যাবেন তখন যে এটা আপনাকে কত উপকার করছে ওই সময় আপনি ফিল করবেন, যাওয়াটাই মঙ্গল। কারণ বিসিএস এর ভাইভায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই বিশেষ অঞ্চলগুলো থেকে। আপনাকে বলবে যে আপনি দূরপ্রাচ্যের 2টা দেশের নাম বলেন এবং ওই দেশগুলোর বিশেষত্ব বলেন, তখন আপনি যদি 2টা লাইনে বলতে পারেন যে এরা প্রথমত এরা হচ্ছে পৃথিবীর যে সবচেয়ে বেশি কথা বলে যে ভাষা ম্যান্ডারিন বা চাইনিজের একটা ভাষা, সেই ভাষায় এরা কথা বলে, এবং এরা হচ্ছে খুব কঠোর পরিশ্রমী, এবং এরা পৃথিবীতে বেশি দিন বাঁচে শুধুমাত্র তাদের যে কঠোর পরিশ্রম এবং নিয়ম অনুবর্তিতার জন্য। আপনি ভাই পাস। এবার দেখেন, এই উত্তর ইজ ইকুয়াল টু উত্তর কোরিয়া, দক্ষিণ হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর এই যাবোটা এটাকে একটু যাবো দিয়ে জাপান, এবং এটাই ভুলে যাবেন কারণ এটার সাথে বানানটাই মিল নাই। আর হচ্ছে তাইওয়ান, তাইতে হচ্ছে তাইওয়ান, তাইওয়ান নিয়ে কয়েকটা কথা বলবো। আর এই চীনেতে হচ্ছে চীন, চীন বানান কিন্তু এখন রসিকার দিয়ে লিখতেছে, দেখছেন? এটা আমাদের বাংলা একাডেমি বানান অনুযায়ী কিন্তু এটা অদ্ভুত লাগে, ঈদ বানান, চীন বানান, খুবই আমার কাছে দুঃখজনক। মানে ঈদ বানানটা, আমি কিন্তু হিন্দু, তারপরেও ঈদ বানানটা এরকম না লিখলে মনে হয় ঈদের যে একটা মানে কি বলা যায় একটা ঐতিহ্য, ওইটাই মনে হয় কি মানে ঈদ। এই যে ঈদ, আচ্ছা শোনো একটা মজার গল্প বলি। আমার আব্বা হচ্ছে আপনার বরিশাল
বরিশাল চাকরা কলেজের, উনি এখন অধ্যাপক। হ্যাঁ, তো উনি যখন প্রথম ওই কলেজে যান, উনি তখন ওইখানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। এখন সদ্য বিসিএস এ নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক, উনি একটা অ্যাপ্লিকেশন লিখছে, তার মধ্যে যে কোনো কারণে একটা অ্যাপ্লিকেশন ওনাকে লেখানো হয়েছে। ওই মানে হেল্প করার সময় করে না, অনেক সময় টিচাররা প্রিন্সিপালকে 2 কলম লিখে দিয়েছে। তো উনি তার মধ্যে সেই সময় আজ থেকে 10 বছর আগের কথা ঈদ বানান লিখছে এই। হ্যাঁ, তো আমার বাবা ওদের শোকস করে দিয়েছে যে আপনি বিসিএস কমপ্লিট করে আসছেন, আপনি বাংলা বানান ভুল লেখেন। তো 2-3 দিন আগে আমার বাবা বলছে যে ও তো এখন নিশ্চয়ই মনে মনে হাসতেছে যে স্যার আমার বানানটাই বাংলা একাডেমি ঠিক করে দিয়েছে। কিন্তু এগুলো অদ্ভুত। কেন অদ্ভুত জানেন? এটা কেন করছে জানেন? বাংলাদেশে সবারই একটু ইন্ডিয়া বিদ্বেষ আছে। এটার বিভিন্ন কারণ আছে। কারণ আমরা পৃথিবীতে যতই দেখি, যেমন স্ব ধর্মের মানুষ বাদে অন্য ধর্মের যে মানুষগুলো থাকে তাদের প্রতি একটা বিদ্বেষ ক্রিয়েট হয়ে যায়। এখন একটা শ্রেণী আছে যারা চেষ্টা করতেছে যে ইন্ডিয়ান রাইটারদের কোনো লেখা বইতে থাকবে না এবং ইন্ডিয়ান কোনো বানান পদ্ধতি আমাদের থাকবে না, মানে আমরা নিজেদের ক্রিয়েট করা বানান পদ্ধতি আমরা তৈরি করব। এখন এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। কেন জানেন? কারণ যে কোনো ভাষার যখন সূচনা হয়, ধরেন বাংলা ভাষা, আমরা পূর্ব বাংলার যে বাঙালিরা, এই পূর্ব বাংলার বাঙালিরা এবং পশ্চিম বাংলার বাঙালিরা একসাথে কিন্তু একসময় কিন্তু একত্রিত ছিল। এখন এর মধ্যে কিছু হিন্দু লোক ছিল, কিছু মুসলিম লোক ছিল। আপনি কল্পনাও করতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ইন্ডিয়ায় কতটা মূল্যায়ন করা হয়। কারণ কি জানেন? কারণ উনি হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি থেকে এমন একজন স্কলার যে হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য অনেক অবদান রেখে গেছে। আচ্ছা, তাকে যদি ইন্ডিয়ান মানুষ এতটা সম্মান করতে পারে, তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আপনার সম্মান করতে অসুবিধাটা কোথায়? কারণ আমরা এখন বিভক্ত হয়ে গেছি, কিন্তু বাংলা ভাষার জন্য যা অবদান এরা তো সবাই মিলে করে গেছে। এইবার লক্ষ্য করেন যে বাংলা ভাষার সাহিত্যের যখন শুরু হয়, তখন আপনারা তো দেখছেন যে প্রথম সার্থক উপন্যাস যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আপনি দেখেন ওই যে বাংলা ইন্ডিয়ায় সারেগামাপা হয়, দেখবেন ওরা একটা সেকশন করে যেখানে নজরুলের একটা সেকশন থাকে। এখন ভাবেন নজরুল হচ্ছে কিন্তু ওদের দেশে জন্মগ্রহণ করছে, আমরা তাকে এনে কি করছি, সম্মান সূচক এই দেশে এনে আমরা তাকে জাতীয় কবির পদে আমরা বসাইছি, একটা স্বীকৃতি দিচ্ছি। আপনি বাংলাদেশের আব্বাস উদ্দিন আব্দুল আলিম, এই দুইজনই কিন্তু কোথায় জন্মগ্রহণ করছে? ইন্ডিয়ায়। তারা পরবর্তীতে যখন দেখছে যে মুসলিমরা একটা আলাদা কান্ট্রি করতেছে, সেখানে আমরা চলে যাই, আমরা ভালো থাকবো। কিন্তু তার মানে কিন্তু এই না যে আব্বাস উদ্দিন ইন্ডিয়া থেকে আসছে আর আব্দুল আলিম ইন্ডিয়া থেকে আসছে, কাজী নজরুল ইসলাম ইন্ডিয়া, ওকে বাদ দিয়ে দাও, এটা কিন্তু না। এরা হচ্ছে সেই প্রচেষ্টাটা চালাইতেছে। শোনেন, যে কোনো ভাষা, ধরেন আপনি যদি আজকে একটা যে কোনো একটা জিনিস ইনভেনশন করেন, আপনি যে ধর্মের যে বর্ণেরই হন না কেন, আপনাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলেই আমি প্রকৃত মানুষ। ঠিক আছে? এখন যে কোনো ভাষার আপনি যদি আজকে আরবি, উর্দু, ফার্সি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরবি বিভাগ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্সি বিভাগ আছে, উর্দু বিভাগও আছে। যেমন প্রায় কি করে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের সামনে লিখে দিয়ে আসে যে উর্দু হচ্ছে পাকিস্তানের ভাষা, এই ভাষা আমরা চাই না। অথচ পাকিস্তানে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট আছে করাচি বিশ্ববিদ্যালয়। তো তারা যদি ওইখানে বাংলা পড়তে পারে, আপনার এখানে উর্দু পড়তে সমস্যাটা কি? ওটা তো ল্যাঙ্গুয়েজ রে ভাই, ওটা একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনি ইন্ডিয়ানরা কি লিখছে কি লিখে নাই, ওইটা যদি আপনি জাজ করতে যান, তাহলে বাংলা সাহিত্যের যে দুর্দশা হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং সেই দুর্দশা অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আপনারা কি লক্ষ্য করছেন যে আপনাদের ইন্টারমিডিয়েটে যে কটা গল্প তৈরি হয়েছে, আপনাদের হয় কিনা জানি না, সেই গল্পগুলো থেকে প্রশ্ন ক্রিয়েট করা যায় না বাংলায়। সেই গল্পগুলো থেকে কোনো সৃজনশীল ভালো প্রশ্ন ক্রিয়েট করা যায় না, কারণ গল্পগুলোর পরিমাণ ছোট এবং তার মধ্যে যে সারবস্তু আছে, কিছু কিছু গল্প বাদ দিলে সেই গল্পগুলা মানে যে তার যে, এটা আমার কথা না, এটা হচ্ছে যারা এখন বোর্ডে প্রশ্ন করেন বা ওই বিশ্ববিদ্যালয়ের এক্সামিনি যারা, এটার কারণ হচ্ছে আমরা মানে নিজেদের ওয়েতে চলার চেষ্টা করতেছি। আসলে আমরা আর একটু লেখাপড়া করি, আমরা দূরপ্রাচ্য শিখলাম। এবার যে জিনিসটা আমাদের না শিখলেই নয়, সেটা হচ্ছে আমাদের যে বিশেষ বিশেষ কিছু অঞ্চল আছে, এশিয়ার মধ্যে বিশেষ কিছু অঞ্চল আছে যেখান থেকে আপনার প্রশ্ন হতে পারে এবং প্রশ্ন হয়ে থাকে। তবে এখন যেটা পড়াবো সাধারণত মেডিকেলে হয়তো 8-10 বছর পরে মাঝে মাঝে একটা প্রশ্ন হয়, কিন্তু ডি ইউনিট অথবা বি ইউনিট যদি এখানে কেউ পরীক্ষা দেয় তাদের জন্য এটা বেশ উপকারে আসবে। সেটা হচ্ছে কি, 7 সিস্টার্স বিশেষ অঞ্চল,
সেভেন সিস্টার্স। এই যে রাজ্যগুলো, এই সেভেন সিস্টার্স মানে ইন্ডিয়ার 7টি রাজ্য। ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলীয়, ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। এই 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার্স বলা হয়। এখন এদেরকে 7টি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স কেন বলা হয়? কারণ হচ্ছে এই 7টি রাজ্যই আমি বলেছিলাম যে ওই যে মানচিত্র থেকে একটু দূরে, দুর্গম এরিয়ার মধ্যে, এবং এখানে উপজাতিদের বসবাস বেশি। এবং এই সেভেন সিস্টার্স এর লোকজন ইন্ডিয়ায় আসলে অবহেলিত। সত্যি কথা বলতে সেভেন সিস্টার্স এর লোকজনগুলো অবহেলিত, এবং এরা হচ্ছে বিভিন্ন দেশের সীমানায় অবস্থিত, মানে মানচিত্রের একদম শেষখানে গিয়ে, শেষ জায়গায় গিয়ে। এখন এই 7টি রাজ্যের মধ্যে আমাদের কেন পড়তে হবে, মানে বাংলাদেশের লোকজন এই সেভেন সিস্টার্স কে কেন পড়ে বা কেন তাদের পড়তে হয়? কারণ হচ্ছে এর মধ্যে 5টা রাজ্যই আমাদের সীমানায় আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এই 7টি রাজ্য আগে একটু শিখে নিব। টেকনিকটা কারো মনে আছে 7টা মনে রাখা? আচ্ছা, একটু লিখি। অনামে, আমিত্রি, 7টা কি হয়েছে? 1 2 3 4 5 6 7। ওকে, এবার দেখেন এই আতে হচ্ছে আসাম, এই নাতে হচ্ছে নাগাল্যান্ড, মেতে হচ্ছে মেঘালয়, এরপরে হচ্ছে আতে হচ্ছে আসাম, ও সরি এটা হচ্ছে অনামে। আচ্ছা এখানে একটু ভুল লিখছি, তাহলে এখানে লিখেন অরুণাচল। হ্যাঁ, এইখানে লিখেন অরুণাচল, আর এইখানে লিখেন আসাম। এবার মিতে লিখেন মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, আর মতে হচ্ছে মণিপুর। এবার দেখেন এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। অতে অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এখন এইখান থেকে 5টা রাজ্য হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্তে আছে। এখন অনেক সময় প্রশ্ন করে যে নিচের কোনটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত কিন্তু বাংলাদেশের সীমানায় নাই। ঠিক আছে, তো আমরা সেই টেকনিকটা একটু লিখে নিব, আগে এটা একটু তুলে নেন। যারা আগের ক্লাসে একটু যাদের বুঝতে কম ছিল তারা হয়তো আজকে বুঝে যাবেন, মানে এটা অনেকেই আমাদের মাথার মধ্যে ঢুকে না এই জিনিসটা। লিখেছেন? এবার এটা আমরা একটু মুছে দেই। এবার উপরে একটা টেকনিক লিখেন, লেখার আগে একটু লিখে নেন বাংলাদেশ সীমান্তে, এই লাইনটা একটু লিখে নেন। বাংলাদেশ, বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ সীমান্তে সেভেন সিস্টার্স। ওই সেভেন সিস্টার্স না লিখে বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য লিখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভারতের রাজ্য। ভারতের রাজ্য লেখার দরকার নাই, আমি আর ডিস্টার্ব করি। ভারতের রাজ্য লিখেন না, বাংলাদেশ সীমান্তে সেভেন সিস্টার্স লিখেন। এবার লিখবো আমিত্রি মেঘ। সেভেন সিস্টার্স এর 2টা নাই, আর 5টাই আছে। দেখেন তো কি কি, মানে এই আবার ক্লিক করি, এই কথাটুকু বাদ দেন। এইখানে বাংলাদেশ সীমান্তে 5টি আছে, 5টির নাম আগে একটু লিখে নিন, পরে ক্লিয়ার করছি। আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, আর ত্রিপুরা, মেঘালয়, মেতে হচ্ছে কি মেঘালয়, মেঘালয়। আচ্ছা এবার আমি একটু ভুল করে ফেলছি, হচ্ছে 5টা না, আমাদের দেশ রাজ্য আছে হচ্ছে 4টা, যেটা সেভেন সিস্টার্স এর। এই পর্যন্ত তো সেভেন সিস্টার্স এর অন্তর্গত নাকি? ঠিক নাই? 4টা একটা নাই,
সেটা হচ্ছে দেখেন এই যে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। এইটারে নিয়েই প্রশ্ন হবে। যারা একটু চালাক তারা এত কিছু মুখস্থ না রেখে এই জায়গা থেকে কি মুখস্থ রাখবেন, নাইকে বলেন তো পশ্চিমবঙ্গ, সেই পূর্ব তিমুরের মতো। মনে রাখবেন যে হচ্ছে এক্সেপশনাল তারে নিয়ে প্রশ্ন হয়। কি বলছি, যে হচ্ছে এক্সেপশনাল তারে নিয়ে প্রশ্ন হয়। যারা অনলাইনে আছেন, আমি প্রথমে একটা ভুল বলছি, সেটা হচ্ছে 5টি রাজ্য বলছি, আসলে 5টি না, 4টি হচ্ছে বাংলাদেশ সীমান্তে আছে সেভেন সিস্টার্সে, তার মধ্যে নাই হচ্ছে কি পশ্চিমবঙ্গ। প্রশ্ন হবে এই পশ্চিমবঙ্গকে নিয়ে যে আমাদের এই যে 7টি রাজ্য তার মধ্যে 4টি আছে বাংলাদেশ সীমান্তে, যে সেভেন সিস্টার্স এর মধ্যে নাই সে হচ্ছে পশ্চিমবঙ্গ, তাকে নিয়ে মোট 5টি রাজ্য। ওকে, আমরা সেভেন সিস্টার্স পড়াইলাম। এবার বিশেষ অঞ্চলের মধ্যে আমরা কয়েকটা অঞ্চল একটু লিখি, আপনাদের লেখার দরকার নাই। যেমন আপনারা খাতায় লিখবেন না, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েস, গোল্ডেন ভিলেজ। পড়াই তারপরে বুঝতে পারবেন। দেখেন এই যে গোল্ডেন দিয়ে শুরু যে নামগুলা, কি বলছি, গোল্ডেন দিয়ে শুরু, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েস, গোল্ডেন ভিলেজ। ক্লিয়ার? এই নামগুলো হচ্ছে সব মাদকের সাথে জড়িত। কিসের সাথে? মাদকের সাথে। যেমন ধরেন ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তে আফিম বা মাদক উৎপাদনকারী একটি অঞ্চল। এরপরে গোল্ডেন ক্রিসেন্ট, এটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান সীমান্তে আফিম উৎপাদনকারী একটি অঞ্চল। আর গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ, নেপাল ও ভারত সীমান্তে অবস্থিত, কি যেখানে মাদক চোরাচালান করা হয়। এবার আসেন, এই যে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা জায়গা, ক্রিসেন্ট এটা হচ্ছে চাঁদ আকৃতির একটা জায়গা, এটা হচ্ছে পথ, আর এই ভিলেজ হচ্ছে কুষ্টিয়ার 26টি গ্রাম যেখানে গাঁজা উৎপন্ন হয়। বুঝতে পারছেন? তো মনে রাখবেন নেগেটিভ ইস্যু নিয়ে প্রশ্ন কম হয়, নেগেটিভ ইস্যু নিয়ে প্রশ্ন কম হয়। তো এইবার যেটা আমরা একটু শিখবো, একটা তথ্য একটু লিখে রাখবো। দেখেন ইন্দোচীন, এই ইন্দোচীনটা একটু আপনারা খাতায় লিখেন। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। দেখেন এই ইন্দোচীন কথা কেন বলা হয়, এই চীনকে ঘিরে এই তিনটা দেশ, এই তিনটা দেশকে একসাথে বলা হয় ইন্দোচীন বলয়, এবং চীনের চারপাশে এই তিনটা দেশ আছে। ঠিক আছে, এজন্য এটাকে ইন্দোচীন বলয় বলা হয়। এবার এই লেকচার শিটটা যেহেতু আমাদের কাছে নাই, আমি কয়েকটা দেশের নাম লিখে দিব, যেটা থেকে আপনারা কি করবেন, মুদ্রা রাজধানী পড়বেন। এবং এখানে আজকে দেওয়া আছে, যেটা আমি দেখতেছি শুধু এশিয়ার দেশগুলোর নাম দেওয়া আছে। ঠিক আছে, এবং আমার মনে আছে আপনাদের আমি গত যে ক্লাসটা নিছিলাম এই মুদ্রা রাজধানীর ক্লাস, সেখানে কিন্তু মার্ক করে দিছি, তাই না? তো আজকে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা দেশের নাম এখানে লিখে দিব। আপনারা, আমাদের কাছে কি গাইড আছে? নতুন যারা গাইড আছে, আচ্ছা, তাহলে যারা এখানে পুরাতন আছে তাদের কাছ থেকে আপনারা যদি এটা মার্ক করে নেন তাহলে বেটার হয়। ঠিক আছে, তাহলে আমার লেখা লাগবে না, আপনার ওদের কাছ থেকে আমি এশিয়ার মুদ্রা রাজধানী যেগুলো পড়তে হবে আমি মার্ক করে দিচ্ছি, ওর বাইরে আপনি একটা লাইনও পড়বেন না। এবং এটা কোন বেসিসে দিচ্ছি, ধরেন যে মুদ্রা বা রাজধানী বাদ দেন, যে মুদ্রাটা একটু ডিফারেন্ট, যেমন ধরেন প্রথমেই বলি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। এই গুলট্রামটা শুনে কিন্তু আপাতত দৃষ্টিতে বোঝা যায় না। এরপরে যদি আমরা ধরি বাথ বা ডং, যেমন ধরেন ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং, এটা আমরা শুনে বুঝতে পারি না যে এটা একটা মুদ্রা। এরপরে যেমন ধরেন লাওসের মুদ্রার নাম হচ্ছে কিপ,
এই ধরনের যে আনকমন মুদ্রাগুলো আছে সেইগুলাকে আমরা বেশি মুখস্থ করব এবং বিগত বছরের প্রশ্ন দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিগত বছরে কোন ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এইখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা মেডিকেল দিচ্ছেন, মেডিকেলের প্রশ্ন ব্যাংক কালেক্ট করছেন, কয় বছরের কালেক্ট করছেন বলেন? 10 বছরের। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এই 10 বছরের যে প্রশ্ন আছে, এই 10 বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন, এইটাকে আপনারা সাম্প্রতিক বাদ দিয়ে মুখস্থ করবেন, সাম্প্রতিক বাদ দিয়ে মুখস্থ করবেন। এবং আপনাদেরকে আমি শুধু একটা ক্লাস নিব যেখানে শুধু সাম্প্রতিক থাকবে, ঠিক আছে? আর মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে থাকবেন, ওকে? আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পদ্ধতি কিন্তু আমি অনেক আগে থেকেই আপনাদেরকে আমি বলছি যে অন্তত বেশি কষ্ট হলে প্রথম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এবং যে এমসিকিউ গুলো আছে ওগুলো মুখস্থ করে রাখবেন। অবসর সময় যে সময় আপনার পড়তে ইচ্ছা করবে না সেই সময় একটা একটা করে কি কি বিষয়বস্তু আছে আস্তে আস্তে করে দেখবেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি উপকারী কেন জানেন? কারণ এই যে সামনে অ্যাডমিশন টেস্টের ডেট পড়ে গেছে, দেখবেন প্রতি সংখ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন দিচ্ছে, বিসিএস এর প্রিপারেশন দিচ্ছে, ব্যাংকের প্রিপারেশন দিচ্ছে। ওইখান থেকে আপনি কি করবেন? আপনার যে অংশটুকু দরকার সেটাকে আপনি কালেক্ট করবেন। মেডিকেল প্রিপারেশন দিবে তো যখন পরীক্ষা শেষ হয়ে যাবে কোন পাতা থেকে কোন প্রশ্নটা আসছে ওই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওরা কি করে দেয়, ওরা উল্লেখ করে দেয়, ডিসেম্বরের সংখ্যায় ওরা উল্লেখ করে দেয় যে আমাদের এত পাতা থেকে এই ইউনিটে, অত পাতা থেকে ওই ইউনিটে কোশ্চেন আসছে। সো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েন, অনেক উপকৃত হবেন। কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা জিনিস যেখানে আপনাকে সবগুলো সাবজেক্ট হেল্প করবে, নট অনলি শুধু সাম্প্রতিক, সাধারণ জ্ঞানে হেল্প করবে, আপনার অন্যান্য যে ইউনিভার্সিটি প্রিপারেশন থেকে ম্যাথ থাকবে, বায়োলজি থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, সব ধরনের প্রিপারেশন ওটার মধ্যে থাকবে। আর যারা বুদ্ধিমান মানে যারা ভালো প্রিপারেশনে আছেন, যখন একটা চাকরির পরীক্ষার প্রশ্ন দিবে, ধরেন গত সপ্তাহে একটা পরীক্ষা হয়েছে, সেটা তৃতীয় শ্রেণীর পরীক্ষাই হোক, তৃতীয় শ্রেণীর জব হোক অথবা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যাই হোক, ওই প্রশ্নটা সলভ করার চেষ্টা করবেন। বাংলা অংশ, ইংরেজি অংশ, সাধারণ জ্ঞান অংশ, আর যদি আপনি সায়েন্সের হন ম্যাথস অংশটাও আপনি কমপ্লিট করে ফেলবেন। দেখবেন আপনার প্রিপারেশনে খুব বেশি কিছু এখানে বাদ থাকবে না। তো মুদ্রার জন্য আমি কি বললাম, লাস্ট ক্লাসে যাদেরকে আমি মার্ক করাই দিছি তাদের থেকে আপনারা মার্ক করে নেবেন। এবার দেখেন বলা আছে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, গুরুত্বপূর্ণ তথ্যাবলী মানে বিভিন্ন দেশ সম্পর্কে। এই দেশ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আপনাদের গাইডে আছে, ওইটা যদি না থাকে আমরা শেষের দিকে আপনাদের আরো কিছু তথ্য প্রোভাইড করবো, ওখানে পেয়ে যাবেন। বিশ্ব রাজনীতি, এই শীটটাতে বিশ্ব রাজনীতির মধ্যে দেওয়া আছে বিভিন্ন দেশের তাদের পার্লামেন্টের নাম। আমি পার্লামেন্টের নাম মার্ক করিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনারা যারা আজকে নতুন, দুইটা জিনিস একটু খাতায় নোট করেন যে মুদ্রা রাজধানী, মুদ্রা রাজধানী মার্ক করে নিব, রাজধানী ওদের কাছ থেকে মার্ক করে নিব। এবং আর কি নিব? পার্লামেন্ট বা আইনসভা, পার্লামেন্ট বা আইনসভা ওদের কাছ থেকে মার্ক করে নিব। মনে রাখবেন আমি খুবই সীমিত দিছি, যা দিছি এইটাই আপনি পড়বেন এবং এখান থেকেই পরীক্ষায় আসবে। আচ্ছা, এখানে দেখেন এই লেকচার শিটে একটা টপিক আছে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। তো এই আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার থেকে একটা কথা বলে রাখি, মেডিকেল এবং বি ইউনিট, ডি ইউনিট এই তিনটার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোবেল পুরস্কার, ঠিক আছে? এখন নোবেল পুরস্কার থেকে কি প্রশ্ন, এই পিছনে আপুরা মানে এখন ধৈর্য চলে গেছে তাই না, 10 মিনিট পড়াবো মাত্র। দেখেন নোবেল থেকে এই তিনটা ইউনিটের প্রশ্ন হয়, আপনারা দেখে থাকবেন। এখন আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন, ধরেন একটা সময় আমরা যখন পরীক্ষা দিতাম তখন অক্টোবরের 18 আগে নোবেল দেওয়া হয়ে যেত, মানে অক্টোবরের 18 থেকে নোবেল দেওয়া শুরু হতো। তো যখন 18 তারিখের পরে পরীক্ষা হতো তো রিসেন্ট ইয়ারের নোবেল থেকেই কিন্তু কোশ্চেন হতো। কিন্তু লাস্ট 3-4 বছর আমরা দেখতেছি পরীক্ষা আগায় গেছে, মানে মেডিকেল পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হয়ে যায়, অথবা বিডিও অনেক সময় বিশেষ করে বি ইউনিট সেপ্টেম্বরে হয়ে যায়, ডিটা পরে হয়। এই ক্ষেত্রে যদি এই বছরের যেমন করোনা, এবার করোনার জন্য কিন্তু গতবারের নোবেল কি স্থগিত ছিল না, এবার যদি থাকে কোনো কারণে অথবা আপনার পরীক্ষার আগে যদি নোবেল না দেওয়া হয়
তাহলে 2020 সালের নোবেল আপনার জন্য একেবারে এটা মুখস্থ করা আপনার মানে বিশাল দায়িত্ব। কারণ মেডিকেল যারা দিবেন তারা প্রথমে যেটা করবেন চিকিৎসায় কে নোবেল পেয়েছেন, সাধারণত দেখবেন চিকিৎসায় সম্মিলিতভাবে নোবেল পায়, তাই না? এই সম্মিলিতভাবে নোবেল পাওয়ার তার নোবেলের বিষয়, প্রথম কথা হচ্ছে বিষয়, উনি কোন বিষয়ের উপর পেলেন, ক্লিয়ার? এরপরে ওনার দেশ, মানে উনি কোন দেশের নাগরিক, এবং ওই ব্যক্তি এর আগে অন্য কোনো বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কিনা, ক্লিয়ার? এই তিনটা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। এবং অবশ্যই প্রথমে তার নাম, বিষয়, দেশ, উনি আগে কোনো পুরস্কার পেয়েছেন কিনা। অনেকেই আছে যেমন একজন ব্যক্তি ধরেন সে বিশেষ করে যেটা হয় সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যে যিনি নোবেল পান ওই লোক হয়তো অন্য এক দেশের বংশোদ্ভূত, কিন্তু উনি লেখেন ফরাসি ভাষায়, ঠিক আছে? তার মানে সে কোন দেশের এটাও মনে রাখতে হবে এবং কোন ভাষায় উনি লিখেন সেটাও মনে রাখতে হবে। তো চিকিৎসা সবার আগে মুখস্থ করবেন, এরপরে যে দুইটাকে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে শান্তি, সাহিত্য, গুরুত্ব দিলে ভালো হয় সেটা হচ্ছে আমরা অর্থনীতি। আপনি ওকে বলতে পারেন আপু আমরা তো মানে কি বলা যায় কি বলবো বিজ্ঞান গ্রুপের, তাহলে এই যে যে শান্তি, সাহিত্য, অর্থনীতি, এর থেকে তো আমার কি সায়েন্সের বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে একটু ভাগ করে দিই। এই যে দেখছেন শান্তি, সাহিত্য, চিকিৎসা, এই তিনটা করবেন যারা হচ্ছেন ডি ইউনিটের পরীক্ষা দিবেন, বি পরীক্ষা দিবেন এবং নার্সিং পরীক্ষা দিবেন। আর যারা শুধু মেডিকেল দিবেন অথবা এ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য আবার একটু ডিফারেন্ট ওয়ে আছে, সেটা একটু দেখতে হবে আপনাদের। যেমন দেখবেন পদার্থ এবং রসায়ন, সবসময় লক্ষ্য রাখবেন এই জায়গাগুলোতে একাধিক লোক পুরস্কার পায়। দেখছেন আগে কখনো এইখানে একাধিক লোক পুরস্কার পায়? সবসময় লক্ষ্য রাখবেন পদার্থ এবং রসায়নে কি বিষয়ে পুরস্কার পাচ্ছে এবং সেটা কি সমাজ বা পৃথিবীর জন্য কি ভূমিকা রাখছে। কল্যাণজনক ভূমিকা যখন বেশি রাখে তখন সেখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়। এবং আপনি যখন মেডিকেলে যাবেন, মেডিকেলের পরীক্ষার্থীরা চিকিৎসা, পদার্থ, রসায়ন এই তিনটাকে একটু বেশি লক্ষ্য করবেন। কিন্তু যখন আপনি ডি তে যাবেন তখন কিন্তু এখন আপনি বলতে পারেন আপু তাহলে তোমার সবই পড়া লাগে। এখন বিষয়টা হচ্ছে যারা 2-3 নৌকায় পা দেয় তারা কিন্তু কোনোদিনও ভালো করতে পারে না, ইউ নো দ্যাট। এখন আপনাদেরকে যারা মেডিকেল দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা মেডিকেল দেন কখনোই ভাববেন না যে তাইলে আবার আলাদা করে একটু পড়ি যে ডি তে দিতে হলে কি কি পড়া লাগে, এই কাজটা করবেন না। কারণ মেডিকেল পড়লে ডি এর প্রিপারেশনটা অনেকাংশে হয়ে যায়। যারা একটু বাংলায় ভালো, যদি মেডিকেলে না হয় ডি কিন্তু শেষেই হয় পরীক্ষা, 1 মাস বাংলা দেখলে আপনি আপনার কমপ্লিট হয়ে যাবে। সো আপনার ফোকাসটা কোন দিকে আগে সেটা ঠিক করেন, ঠিক আছে? কারণ আমি এটা অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে যারা 3টা-4টাকে টার্গেট করে একটাও পারে নাই, আপনি একটার সাথে লেগে থাকেন। আর মেডিকেলের প্রিপারেশন নিলে ডি এমনি দেওয়া যায়। আর যেমন আমার ফ্রেন্ড আছে এখন খুলনা ইউনিভার্সিটির টিচার, ওর আমাদের সাথে ফার্স্ট গার্ল ছিল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আমরা মনে করতাম যে বসলেই ওর মেডিকেল হবে, বসলেই হবে, এবং হতেও তাই। কিন্তু ওর হচ্ছে কপাল খারাপ, ও যেখানে বসে পরীক্ষা দিয়েছে তার পাশে একটা ফ্যান ছিল, ফ্যানটা ওর পাশেই পড়ছে। তা স্বাভাবিক ওই সময়টা ওর ব্যাহত হয়েছে, ওর না ওর পাশে যারা ছিল সবারই ব্যাহত হয়েছে এবং পরীক্ষাটা খুব একটা ভালো হয় নাই এবং ওর ওইবার চান্সই হয় নাই। তো ওইবারে ও কি করছে, এবং দুঃখজনক বিষয় হলো ওইটা ওর সেকেন্ড টাইম ছিল, কারণ ওর ইন্টারমিডিয়েটে গ্যাপ ছিল, ওইটা ওর সেকেন্ড টাইম ছিল। পরে পরীক্ষা দিতে পারতো, কিন্তু একজন মানুষ তো 2 বছর গ্যাপ দিতে পারে না। দেন ও ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল। ঢাকা ইউনিভার্সিটিতে ও আমার যতদূর মনে পড়ে ওর সিরিয়াল হয়েছিল 300 সামথিং, মানে ডি তে গিয়ে 300 সামথিং সিরিয়াল হওয়া কিন্তু অনেক কঠিন। এরপরে ও কি করলো, খুব একটা কোয়ালিটিফুল কোনো সাবজেক্ট পাইলো না, পাইলো কি কি সমাজ বিজ্ঞান, তারপরে ইতিহাস, এই ধরনের কিছু সাবজেক্ট পাইলো। হ্যাঁ, তো ওর একটা ইগোতে কাজ করলো যে ও হচ্ছে ফার্স্ট গার্ড, সবাই শুনবে যে ইতিহাসে পড়ে, ও বাংলায় পড়ে, সমাজ বিজ্ঞানে পড়ে, সাবজেক্টগুলো কিন্তু ট্রান্সফার সো টাফ। তারপরে ওর এটা মনে হলো যে মানুষের বলবে কিভাবে, জাস্ট এইটা অ্যাভয়েড করার জন্য ও এরপরে কি করলো, IER এ পড়লো, মানে যেটা হচ্ছে আপনার মানে রিসার্চ, যেটা এডুকেশন রিসার্চ, এখানে পড়লো। এবং ওর মানে কি বলবো ফোকাসটা সঠিক ছিল, ওর মানে কি বলা যায় ওর যে উদ্দেশ্য সেটা একদম সঠিক ছিল, যার কারণে ওইখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় নাই, হচ্ছে সেকেন্ড।
তারপরে ও খুলনা ইউনিভার্সিটি কিন্তু ওর জব হয়ে গেছে এবং এটা ব্রিলিয়ান্ট মেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে মানে মেডিকেলের প্রিপারেশনটা যে ভালো নেওয়া ছিল, এটার জন্য ওর আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? কিন্তু ওই প্রিপারেশনটা যদি ভালো না হয় তখন এইটাও আলাদা নেওয়া লাগবে, আর ওটা তো হবেই না। সো বি কেয়ারফুল। আর আমরা আজকের ক্লাসটা মনে হয় এখানেই শেষ করব। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন যে আপু এই কোশ্চেনটা বুঝি নাই। কেন শেষ করবো দেখেন, এই লেকচার শিটের মধ্যে এমন কিছু বিষয়বস্তু আছে যেটা আপনাদের যদি শীট সামনে না থাকে, এটা পড়ায় আমার কোনো লাভ নাই। আমাকে কি করতে হবে, এটা ডিসকাস করতে হবে এবং এটা আপনাকে মার্ক করে দিতে হবে যে আপনি এইটুকু পড়বেন। তো আমি আজকে বলে যাব যে আপনাদের যাতে লেকচার শিট দিয়ে দেয়। এবার আপনারা আমাকে একটু বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। এবং আপনাদের যারা আমাকে কি জানি নক করছিলেন পিডিএফ এর জন্য, তাদের উদ্দেশ্যে একটু বলি, এই পিডিএফটা আমরা দেওয়া বন্ধ করে দিছি। কেন দিছি জানেন? পিডিএফটা নিয়ে কেউ কেউ আছে তারা অলরেডি ওইখান থেকে বিভিন্ন পেজ নিয়ে এখানে শেয়ার করে ওইখানে শেয়ার করে। সো আমার যে একটা শর্ট সাজেশন আছে, মানে এই যে যা পড়াই এটা একসাথে, ঠিক আছে, এটা কয়দিন পরে দোকানে দিয়ে দিব। যারা ফাঁকিবাজ, মানে সবকিছু একসাথে লাগবে, মনে হয় 55-56টা পাতা, ওইটা আমি দোকানের নাম বলে দেবো, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। হয়তো খুব বেশি হলে 70 থেকে 80 টাকা দাম নেবে, ঠিক আছে? ওইটা কালেক্ট করে নেবেন। তাহলে কি হবে, ওইটা সামনে থাকলে আপনি অনেক সময় দেখে মনে হবে ছোট, তো একটা রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। আর যাদের পিডিএফ দিতে পারেনি আমি তাদের কাছে দুঃখিত, কারণ পিডিএফ এমন একটা বিষয়, এখন এটাকে ভেঙে এমনও হইতে পারে 2 দিন পরে আপনি টিচার হইলেন, তা আপুর কিছু একটা আছে এটার সাথে কিছু অ্যাড করে দিই। এবং এটা আমার সাথে বহুবার হয়েছে, যেমন এই যে আপনাদের বইটায় সাজেশন দিছি, কি জানি বলে সাজেশন দিছি, দেখেন এখানে আমার নামটাও ঠিক করে আমার ক্রেডিটটা দেয় নাই। মানে আজকে আমি ধরবো ভাইয়ারে যে কোনো জিনিস কারো ব্যবহার করলে সেটা সঠিকভাবে ক্রেডিট দিতে হয়, এবং অধিকাংশ জায়গায় এটা করে না। বিভিন্ন জায়গায় এটা আমার অনেক অভিজ্ঞতা আছে যে আপনার জিনিসটা নিয়ে আপনাকে যখন সঠিকভাবে ক্রেডিট দেওয়া হবে না, তখন আপনি আর ওই জিনিসটা কাউকে দেওয়ার ইচ্ছা আপনার থাকবে না। যাই হোক, আর অনলাইনে যারা আছেন তাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনলাইনে যারা আছেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না ম্যাম। আচ্ছা, আপনারা যেহেতু আপনারা অফলাইনে নাই, সো তারপরেও আপনাদের উদ্দেশ্য বলি, আমরা যেভাবে পড়াচ্ছি আপনারা বইপত্র সেইভাবে পড়ার চেষ্টা করেন। যাদের তথ্য আছে আশা করি ভালো কিছু হবে। আর কোনো সমস্যা থাকলে আপনারা লিখে দিবেন অথবা কোশ্চেন করবেন, তাহলে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন। ম্যাডাম একটা প্রশ্ন আছে। যাই হোক, নেক্সট যে ক্লাসটা হবে আমি আজকে বলে দেব। ম্যাডাম প্রশ্ন আছে একটা। লেখা আছে, ওই কিভাবে লেখা আছে দেখেন তো, ওখানে কি বলা ম্যাডাম আছে শুনতে যে আমি পাচ্ছেন? সাধারণ জ্ঞানের অংশটা লিখছি বা সাধারণ জ্ঞানের এই অংশটুকু কেটে না, ওই সবার জন্য তাহলে অবিচার করা হয়েছে, বুঝছেন আমার কথাটা? হ্যাঁ, নামগুলো তো উল্লেখ করা যাবে না, কারণ আপনি কোন বিষয়ে কাজ করছেন আপনার ওখানে দেখেন, ওখানে যে জাস্ট বইটা প্রুফ দেখছে, তার পাশে যদি আপনার নামটা লিখে রাখে আপনি বাংলা অংশটা দিচ্ছেন, এটা কি একটা মানে ইনসাফ হইলো? এটা তবে না ইনসাফই হইলো যে সবাইকে আমি সমান কাজ। অধিকাংশ জায়গায় এটা করে, অধিকাংশ জায়গায় এটা করে যে আমরা যে কাজটা করি এটা হ্যালো ম্যাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা বসেন, আপনাদের কোনো কথাবার্তা বলবে কিনা ভাই আমি পাঠিয়ে দিচ্ছি। প্রশ্নটা করতেই দিল। প্রথমে করো নাই কেন? ম্যাম কতক্ষণ যাবত জিজ্ঞেস করলো। এর মাঝে তো কোনো কথা বলছি। এক্সাম কখন হবে? ম্যাডাম বলছিল না একজন 12:60 নম্বর নিয়ে কথা বলছে। মাছের বাজার শুরু হয়ে গেল। কেউ আসবে নাকি বাবা? Good evening.
মেডিকেলের